গল্প তপ্ত ভালোবাসা। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। দ্বিতীয় পর্ব। অতি সুন্দর করে সেজেগুজে ড্রয়িং রুমের সোফায় পুতুল ন্যায় বসে আছি আমি, একা বসে আছি মোটেও কিন্তু তা নয়, আমার সাথে রয়েছে আমার ফুল পরিবার, আমার ডানে বামে মিলিয়ে, আর তার সাথে রয়েছে এক্সট্রা অজানা ওভার স্মার্ট একটি পরিবার যারা আমার ঠিক সামনেই বসে আছে হাসি মুখে আরাম করে। অজানা পরিবারটির মধ্যে রয়েছে অতি সুন্দরী দাদি বয়সে টাইপ বয়স্কর মহিলা, তার সাথে রয়েছে উনার সহধর্ম মানে বয়স্ক মহিলাটির স্বামী। উনারা হলো মিস্টার এন্ড মিসেস, দেখতে বেশ সুন্দর একটি পরিবার। উনাদের সাথে আপাতত অন্য কেউ নেই, তারা দুজনই আছে তাদের পরিবার থেকে, তবে পরিবারের সদস্য ছাড়া অন্য সদস্যরা আছে উনাদের সাথে, দেখে মনে হচ্ছে বডিগার্ড হবে, আর সাথে দুটো কাজের লোকও আছে। মিস্টার এন্ড মিসেস উনারা আমাদের বাসায় আসার সময় বেশ আমেজের সাথে এসেছে। আমাদের পুরো ড্রয়িং রুমে তার সাক্ষী হয়ে আছে, মানে তাদের আনার জিনিসপত্রগুলো আমাদের পুরো ড্রয়িং রুমে ভরপুর হয়ে আছে। জিনিসপত্র দেখেই বুঝি যাচ্ছে তারা কতটা ধনবান সম্পূর্ণ পরিবার। আর এই ধনবান পরিবার এই মুহূর্তে আমাদের বাসায় এসেছে আমার বিয়ের জন্য। আর এই বিয়ের বিষয়টি আজকে সকালেই জানতে পারি আম্মু থেকে, আর তখন থেকেই এক প্রকার আম্মু প্যারায় মন্ত হয়ে বসে আছি আমি। বিয়ে বিষয়টি সর্বকালেই আমার জন্য আনন্দময় বার্তা ছিল, হোক সেটা অন্যের বা নিজের। বিয়ে বিষয়টি উল্লেখ থাকলেই হলো ব্যাস, আর কি চাই আমার। অন্যের বিয়ে কথাটি শুনতাই যতটা না আনন্দ পেতাম তার ছেড়ে হাজার গুণ বেশি পাচ্ছি নিজের বিয়ের কথাটা শুনে। আমার বিয়ে নিয়ে কোনো কালেই দ্বিমত পোষণ করিনি, তাই আজও করছি না। তবে হ্যাঁ, আগেই আমার যে একটা বিয়ে হয়েছে সেটা নিয়ে আপাতত আমার কোনো মাথা ব্যথা নেই। কারণ হৃদ খান একটা গুন্ডা প্রকৃতির লোক, তাই না আমি এই বিয়েটা মানি না। হৃদ খান মানে এই বিয়েটা হওয়া না হওয়া, স্বামী হৃদ খান ও তার বিয়েটাকে ভুলে গিয়ে এ মুহূর্তে আমি বেশ মনোযোগ সহকারে নিজের বিয়ের সবকিছু শুনছি। মিস্টার এন্ড মিসেস কার কি লাগে, কোথায় থেকে এসেছে, উনার নাতিকে, আর সে দেখতে কেমন কিছুই জানি না আমি। শুধুই এতটুকুই জানি আমার বিয়েটা ঠিক হয়ে গেছে উনাদের নাতির সাথে। মিস্টার এন্ড মিসেস উনারা আমাকে বুকে টেনে আদুরে সাথে আমার হাতে সুন্দর একটি রিং পরানো মাধ্যমে আমাকে তাদের নাতির জন্য ঠিক করে যায়। আমার হাতের সবুজ হীরার রিং তাদের বংশগত রিং। আমার বিয়েটা হচ্ছে আগামী 1 মাস পর। আমার বিয়ে নিয়ে সবার আপত্তি থাকলেও আমি আর আমার আম্মু ছিলাম বিয়ে বিষয় নিয়ে অনেকটা হ্যাপি। আমাকে বিয়ে নিয়ে উৎসাহিত হতে দেখে বাবা ভাই আর ভাবি দমে যায়, আম্মুর কাছে কিছু বলার সাহস জুগিয়ে উঠতে পারেনি তারা। মিস্টার এন্ড মিসেস উনারা দুজন হাসি মুখে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতেই আমি খুশিতে আত্মহারা হয়ে লাফিয়ে উঠে দাঁড়িয়ে পড়ি সোফার ওপর, পড়ে খুশিতে গদগদ হয়ে নিজের বাম হাতে রিংটা দেখতে লাগি বারবার। আমাকে এমন করতে দেখে আম্মু আমার সাথে অনেক খুশি, কারণ উনার মেয়ের বিয়ে বলে কথা। বাকিরা সবাই মুহূর্তেই ভ্যাবাচ্যাকা খেয়ে বকার মতো তাকিয়ে থাকে, আমি তাদের এমন দৃষ্টি অপেক্ষা করেই আম্মু কাছ থেকে পারমিশন নিয়ে ফ্রেশ হয়ে নিজের গায়ের কাপড়টা চেঞ্জ করে আমার পঞ্চ বান্ধবীর সাথে দেখা করতে বেরিয়ে পড়ি পার্কের উদ্দেশ্য। আজকে প্রায় 1 সপ্তাহ পর বাসার থেকে বের হচ্ছি আমি, কারণ ওই দিন হৃদ খান ভার্সিটিতে তার করা বাজে ব্যবহারের পর আমি আর বাসার থেকেই বের হয়নি। ভার্সিটিতে যাব তো দূর, আমি চাই না বাজে লোকটা আর কখনোই আমার সামনে পড়ুক, তাই উনার থেকে দ্রুত বজায় রাখতেই আমার এমন লুকিয়ে বেরানো। কিন্তু আজ নিজের বিয়ে ঠিক হওয়ার আনন্দে বিষয়টি বিমোহিত হয়ে খুশিতে লাফাতে লাফাতে যাচ্ছি আমার পঞ্চ বান্ধবীর সাথে একটা পার্কে দেখা করতে। আমার পঞ্চ বান্ধবীরা সাথে এই মুহূর্তে বসে আছি একটা রেস্টুরেন্টে বাসার থেকে বের হয়েই ওদের সাথে দেখা করে পার্কে কিছুক্ষণ ঘোরাঘুরি করেও আমার বিয়ের কথাটা জানানো হয়নি এখনো। একদমই লাস্ট মোমেন্টে জানাবো কথাগুলো, এমন সব চিন্তা ভাবনায় নিয়ে বসে আছি রেস্টুরেন্টে আমরা সবার মতো গল্প করাই মন্ত ছিলাম, তখনই পাশ থেকে ভার্সিটির বড় ভাইয়া সাব্বির নামে ছেলেটি এসে হাজির হয় আমাদের সামনে। আমরা উনাকে দেখেই সবাই ভয় খানিকটা কাচুমাচু করতে করতে তাকায় উনার দিকে, উনি আমাদের দেখে হাসি মুখে বসতে বসতে বলে উঠে, কেমন আছো সবাই হুম। উনার এমন কথায় শিলা দ্রুত নিজের মাথাটা ওপর নিচ নাড়িয়ে সুমতি জানায় বলে উঠে, আমরা ভালো, আপনি কেমন আছেন ভাইয়া। আমি শিলার এমন কথায় আমরা সবাই চোখ তুলে তাকায় পড়ে ওর দিকে, তাকিয়ে থেকে আস্তে করে হাসি মুখে নিজের দৃষ্টি ফিরিয়ে নিতেই চোখে পড়ল রেস্টুরেন্টে একপাশে গম্ভীর মুখে পায়ের ওপর পা তুলে বসা অবস্থায় হৃদ খানকে। উনার এক পাশে আসিফ, অন্য পাশে দুজন বডিগার্ড দাঁড়ানো, আর সামনে দুটো ব্যক্তি কিছু ফাইল দেখাচ্ছেন, সেটা উনি বেশ মনোযোগ সহকারে দেখছেন সোফায় আরাম করে বসে।
উনাকে মুহূর্তে এখানে দেখে মাথায় আমার রাগটা চেপে বসলো, ব্যাটা যেখানেই যাচ্ছি সেখানেই হাজির হচ্ছে কোনো না কোনো ভাবেই, আর তার সাথে আমার জন্য নিয়ে আসে এক ছুরি অত্যাচার। তাই উনাকে দেখেই উনার বলা প্রতিটি কথা মনে পড়ছে, বরাবরই মতো আমাকে সুখে থাকতে দিবে না, আমাকে অন্য কাউকে বিয়েও করতে দিবে না, আমাকে সারা জীবন কষ্ট দিয়ে মারতে চাই। আহা কি স্বপ্ন! হৃদ খানের আমাকে কষ্ট দেওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল, কারণ আমি তো বিয়ে করে নিচ্ছি, আমার এখন স্বামী ঠিক করা আছে। স্বামী বিষয়টি মাথায় আসতেই আমাকে আর পাইকে মনে একরাশ আনন্দ নিয়ে হৃদ খানকে উদ্দেশ্য করে আমার পাশে সাব্বির ভাইকে দেখিয়ে দেখিয়ে আমার বাম হাতটা উনার মুখের সামনে ধরি, আর হঠাৎ হাতটা ধরে বসায় খানিকটা চমকে উঠে ভাইয়া পড়ে আমি চিৎকার করে হৃদ খানকে শুনিয়ে শুনিয়ে বলে উঠি, শিলা তুই কিন্তু বেশি বেশি করছিস, তোর কি আমার পিছনে পড়ে থাকা ছাড়া অন্য কোনো কাজ নেই? এত আজাইরা পাবলিক কেন তুই? আমার এমন কাজে সবাই থমথমে খেয়ে যায়, কাকে কি বলছি কেউ কিছু বুঝতে পারছে না এই মুহূর্তে, কারণ উদ্দেশ্য করছি হৃদ খানকে, তাকিয়ে আছি সাব্বির ভাইয়ের দিকে আর কথাগুলো বলছি শিলাকে নিয়ে। আমার এমন তিনজোল কথায় সবাই আমার দিকে বোকার মতো তাকিয়ে আছে, আমার এমন চিৎকার করে বলা কথায় রেস্টুরেন্টে সবাই আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু তখনও হৃদ খান আমার দিকে তাকানো প্রয়োজন বোধ করেনি, আর তার দুজন কাইন্ড আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে ছিল বলে উল্টো তাদের খানিকটা চাপা সুরে ধমক দিয়ে ঠিক করে বসান। উনার এমন কাজে মনে হচ্ছে উনি প্রথমেই আমাকে এখানে আসতে দেখেছেন, উনি হয়তো আমি উনাকে লক্ষ্য করিনি। তাই আমি চারপাশে চোখ বুলিয়ে তাদের এমন দৃষ্টি অপেক্ষা করে আবারও নিজে মতো করে বলে উঠি, শুন এত ভাব নিতে হবে না, ঠিক আছে? আমি তোর কাছে কখনোই যাচ্ছি না, আমি আমার পথে বেছে নিয়েছি, তাই তোর আজাইরা স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, হুহহ এই দিলাম তোকে অভিশাপ। আমার এমন সব কথাগুলো বলার পরও হৃদ খানের কোনো রিয়াকশন না দেখে কপাল কুঁচকে এলো আমার আজব প্রাণী একটা, যখন কিছু করি না তখন আমাকে শুধু শুধু টর্চার করে বেড়ায়, আর এখন আমি ইচ্ছা করেই উস্কানিমূলক কথা বলছি কিন্তু বান্দার সামান্য মাত্রও রাগ হচ্ছে না, উল্টো আমার দিকে তাকানোর প্রয়োজন বোধ মনে করছে না। আচ্ছা এই প্যারাবাসী আমার অত্যাচার করে এখন ভালো হয়ে গেল না তো? হুমুম এমনটাই হতে পারে, হয়তো এখন নিজের ভুল বুঝতে পেরে ভালো হয়ে গেছে। আহা অবশেষে আমার কপালে আবার শান্তি নামক সুখটা ঝাপটাতে ঝাপটাতে ফিরে এলো আমার জীবনে, আহা যা হৃদ খান নামক ভয়ানক গুন্ডাবাসীর জন্য হারিয়ে গিয়েছিল। উফ আল্লাহ জোর বাঁচালো আমায়। হৃদ খান ভালো হয়ে গেছে বিষয়টি মাথায় আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে আমি পড়ে নিজেকে ঠিকঠাক করে বসে সবার দিকে তাকাতেই চোখে পড়ল সবার তীক্ষ্ণ দৃষ্টি যা আমার দিকে নিক্ষেপ করা, আমি সবার এমন দৃষ্টি দেখে খানিকটা নড়েচড়ে বসতেই পাশ থেকে রূপা বলে উঠে, এই তোর কি হয়েছে, এমন পাগলামো করে কথা বলছিস কেন? রূপার এমন কথায় স্বাভাবিক সোজাসাপটা ভাবেই বলে উঠি, কেন কোনো সংবিধানের থেকে নিষিদ্ধ করা হয়েছে যে মায়া পাগলামো করে কথা বলতে পারবো না? আমার এমন তেরা উত্তরে থমথমে খেয়ে যায় রূপা, তাই আমাকে আর কিছু না বলে মুহূর্তে চুপ করে যায়। ওহ, রূপাকে আমি এমন করে বলতে দেখে হালকা হেসে উঠে সাব্বির ভাইয়া পড়ে হাসি মুখে আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, তাহ লিখা থাকবে কেন, আর এই পাগলামোতেই তোমার আসল পরিচয়, তাই তুমি তোমাতে বেঁচে থাকো এই পাগলামোর সাথেই, আমার এমন পাগলামোটাই চাই তোমার সাথে সাথে। মানে ভ্রু কুঁচকে আমার এমন প্রশ্নে থমথমে খেয়ে যায় সাব্বির ভাইয়া, কি বলেছে বুঝতে পেরেই ঝটপট তারা দিয়ে আবারও বলে উঠে, আচ্ছা যাই হোক আমাকে এবার যেতে হবে, আমি উঠি এবার, আর এখানে একটা কাজে এসেছিলাম মাঝেই তোমাদের সাথে দেখা হয়ে গেল। আচ্ছা যাই, আমি ভার্সিটিতে তো আমাদের দেখাতে হচ্ছেই, আসি গাইস। কথাগুলো বলেই আমাদের কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে তারা করে উঠে চলে যায়। উনার এমন চলে যাওয়াতে আমরা কেউ কিছু বুঝতে না পেরে একে অপরকে দেখে ঠোঁট উল্টায় আমি, কি হয়েছে কিছুই বুঝতে না পেরে আবারও সামনে দিকে তাকায় সাব্বির ভাইয়া চলে যাওয়ার দিকে। সাব্বির ভাইয়া চলে যেতেই আমি কুড়মুড়িয়ে উঠি, তাই নিজেকে হালকা ফ্রেশ করার জন্য আমার পঞ্চ বান্ধবীকে বলে ওয়াশরুমের দিকে যেতে লাগলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাহিরে বের হয়ে খানিকটা এগিয়েই যেতেই আমার পা স্লিপ করে উল্টো দিকে পড়ে টেবিলের সাথে বাড়ি খেতেই কেউ একজন শক্ত হাতে আমার কোমর জড়িয়ে ধরে আমার পড়া থেকে বাঁচিয়ে নেয়। আমি তখনও ভয়ে চোখ মুখ হিচকে বন্ধ করে রাখি, কিন্তু তখনও আমার সামনের মানুষটা কাতর দৃষ্টিতে আমার চোখে মুখে দিকে তাকিয়ে ছিল, যা আমি না তাকিয়েই বুঝতে পারি তার এমন চাহনি। ব্যক্তিটি খানিকটা থেমে সাথে সাথে আমাকে টেনে ওপরের তুলে নিতেই আমি হুমড়ি খেয়ে পড়লাম সামনের ব্যক্তিটি বুকে।
আমি ব্যক্তিটি বুকে পড়তেই যে খুব যত্ন সহকারে আমাকে আঁকলে নেই তার বুকের মধ্যে, তার এমন করে ধরা অস্থির বোধ করছিলাম আমি, কিন্তু ব্যক্তিটির এতে কোনো হেলদোল দেখতে পারছি না আমি, উল্টো আমার এমন মনে হচ্ছে যে আমার এমন করে হঠাৎ পড়ে যাওয়া বিষয়টিতে প্রচণ্ড রকম ভাবে ভয় পেয়েছে এই ব্যক্তিটি। ব্যক্তিটি এমন করে আমাকে নিজের সাথে চেপে ধরায় খানিকটা নড়েচড়ে উঠি আমি, কিন্তু এত তার কোনো রকম হেলদোল নেই, তাই ব্যক্তিটিকে নিজের কাছ থেকে দূর সরিয়ে দেওয়ার জন্য ধাক্কা দিব এমন সময় পাশ থেকে বিকট শব্দ কানে আসে আমাদের। শব্দটি কানে আসতেই আমার সাথে সাথে ব্যক্তিটিও চমকে উঠে দ্রুত আমাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে পাশে তাকাতেই চোখে পড়ল হৃদ খানের হিংস্র চেহারা। উনাকে এমন হিংস্র ভাবটা দেখে মুহূর্তেই আমি ভয়ে সিটিয়ে যাই, কারণ আমি জানি উনি কতটা ভয়ানক, আর কখন না আবার আমায় উনার রাগের বশবর্তী হতে হয়। তাই এই মুহূর্তে আমার চুপ থাকায় শ্রেয় মনে হচ্ছে। আর হৃদ খান এই অসময়ে শুধু শুধু কেন রাগ করলো কিছু বুঝতে পারছি না আমি। তাই আমি একবার ফ্লোরের দিকে তো একবার উনার দিকে তাকাচ্ছি, কারণ উনি প্রচণ্ড জোরে একটা গ্লাস ফ্লোরে ছুঁড়ে মারে। আর এতেই বিকট শব্দের সাথে সাথে উপস্থিত সবাই তাকায় উনার দিকে। আমার এমন সব চিন্তা ভাবনায় মাঝে আমার সামনের ব্যক্তিটি ঝটপট দ্রুত গতিতে হৃদ খানের সামনে গিয়ে দাঁড়িয়ে সান্ত্বনা দিতে আপন মনে বলে উঠে, কুল ভাই আমার, এতটা হাইপার হচ্ছিস কেন তুই? কি হয়েছে তোর সেটা বলবি তো? ঝামেলা হয়েছে কারো সাথে? আসিফ কি হয়েছে এখানে? আর আমার এখান থেকে যেতে যেতেই কি হলো? হুম্মম আসিফকে উদ্দেশ্য করে কথাগুলো বলেই ব্যক্তিটি হৃদ খানকে জোর করেই আবারও সোফায় বসিয়ে দেয়, কিন্তু হৃদ খান তখনও চোখ লাল লাল করে আমার দিকে তারা দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই আমাকে আস্তা গিলে খাবে পানি ছাড়ায়। আর আমি উনার এমন দৃষ্টি দেখে ভয়ে কাঁচুমাচু করতে থাকি। হৃদ খানকে ভাই বলে সম্বোধন করতেই আমি মুহূর্তে চমকে উঠি, কারণ হৃদ খানের ভাই এই লোকটা যে আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচালো আল্লাহ। কিন্তু অদ্ভুত বিষয় হলো দুই ভাইয়ের ব্যবহারে বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা, একজন যতটা আগুন গরম স্বভাবের, অন্য ভাই ততটাই ঠান্ডা স্বভাবের, মানে পানির মতো। দুই ভাইয়ের দুই বৈশিষ্ট্য দেখে অবাক হলাম আমি, কিন্তু এই মুহূর্তে অবাক হওয়ার চেয়ে ভয়টাই পাচ্ছি বেশি হৃদ খানের জন্য, তাই নিজের অবাক হওয়ার ভাবটা পিছনে ফেলে ভালোই ভালোই এখান থেকে কেটে পারার জন্য আস্তে করে ভয় ভয় খানিকটা এগিয়ে যেতেই পাশ থেকে হৃদ খানের ভাই আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, মায়ু পাখি তুমি কোথায় যাচ্ছ? তুমি আমার কাছে এসো, আমি তোমাকে আমার ভাই হৃদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। কথাগুলো বলেই উনি দ্রুত সামনে এগিয়ে আমার আমার একটা হাত শক্ত করে চেপে ধরে নিয়ে গেল হৃদ খানের সামনে। সবটা এতে দ্রুত হলো যে আমি কিছুই বুঝে উঠতে পারিনি। আর সবচেয়ে বড় কথা হলো হৃদ খানের ভাই আমার নাম কিভাবে জানে? উনার কথা শুনে মনে হচ্ছে উনি আমার সাথে পূর্ব পরিচিত, খুব গভীরভাবে চিনে আমাকে। আচ্ছা, উনাকে তো আমি আগে কখনোই দেখিনি। আর হৃদ খান যে আমার সম্পর্কে উনার ভাইয়ের সাথে কিছুই বলেনি তা উনার কথায় বোঝা যাচ্ছে, কারণ উনি নিজেই আমাকে হৃদ খানের সাথে পরিচয় করাতে চাচ্ছেন। আমার এমন সব চিন্তা ভাবনায় মাঝেই উনি আমাকে টেনে হৃদ খানের সামনে দাঁড় করাই। আমি চোখের সামনে হৃদ খানের লাল চোখ দেখতে পেয়ে জান যায় যায় অবস্থা, মনে হচ্ছে এই বুঝি আমার জান কবজোজ করে নিবেন উনি। আমি ভয়ে সিটিয়ে যাওয়া অবস্থায় পাশ থেকে হৃদ খানের ভাই আমার এক হাত নিজের হাতে মাঝে নিয়ে হাসি মুখে বলে উঠে, মায়ু পাখি এই হলো আমার ভাই হৃদ খান, নামটা মনে হয় তুমি আগেও শুনেছ। যাই হোক, আর হৃদ ও হলো রিক্তা ইসলাম মায়া, মানে আমার বউ। উনার এমন বউ বলে আমাকে সম্বোধন করার সাথে সাথে হৃদ খান বসা অবস্থায় বাম হাতের রাখা পানির গ্লাসটা আবারও শক্তভাবে চেপে ধরে মুষ্টিবদ্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে এই মুহূর্তে। হয়তো কোনো কারণে নিজের রাগটা প্রকাশ করতে চাইছে না নিজের ভাইয়ের সামনে, তাই উনার টগবগিয়ে ওঠা রক্ত লাল চোখে জোরার দৃষ্টি এখন টেবিলে ওপর নিক্ষেপ করা দাঁতে দাঁত চেপে। হৃদ খানে ভাইয়ে কথায় মুহূর্তে মাথা ঘুরিয়ে ওঠে আমার। সামনে যমরাজ হৃদকে উদ্দেশ্য করে প্রচণ্ড রেগে বসে আছে ফ্রায়ার হয়ে। আর আমার পাশে যমরাজের ভাই হাসি মুখে দাঁড়িয়ে আছে খুশিতে গদগদ হয়ে। আমি একবার হৃদ খানের দিকে তাকাচ্ছি তো একবার হৃদ খানের ভাইয়ের দিকে তাকাচ্ছি। এই দুই ব্যক্তির মাঝে এই মুহূর্তে ভীষণ বাজে ভাবে ফেঁসে গেছি আমি। এক ভাইয়ের বউ হয়েও বউ হয়ে উঠতে পারিনি আমি। আর অন্য ভাই যাকে আমি কখনো দেখিনি পর্যন্ত, সে ব্যক্তি আমাকে বিনা নোটিশে এমনি বউ বানিয়ে নিল তার। আল্লাহ, কি সাংঘাতিক লোকরে এই দুই ভাই! এই মুহূর্তে আমার হৃদ খানের ভাইকে পাগলা গারদে থেকে পালিয়ে আসা কোনো ভয়ানক রকমে পাগল আশিক মনে হচ্ছে।
বেচারা প্রেমিকা সুরগে এমন করছে, মনে হয় প্রেমিকা উনার অল্প বয়সেই উনাকে ছেড়ে চলে গিয়েছিল তাই এখন মানসিক রোগী হয়ে গেছে। আহা বেচারার ঠিক করে প্রেমটাও করতে পারল না, হহ ঈশ্বর কি কষ্ট। এমন বুক ভরা আফসোস সাথে আবারও পাশ থেকে হৃদ খানের ভাই স্বাভাবিক কণ্ঠে হাসি মুখে হৃদ খানকে উদ্দেশ্য করে বলে উঠে, হৃদ সরি আসলে সবকিছু এত দ্রুত হলো যে তোকে কিছু বলতেই পারি, আজকেই সবকিছু ঠিকঠাক হলো মায়ার সাথে। অবশ্য তুই আজকে বাসায় পৌঁছিয়ে জানতে পারতি সেই বিষয়ে। আজকেই নানা ভাইনানুমা মায়াকে আমার জন্য ঠিক করে এসেছে ওদের বাড়িতে গিয়ে। সাথে আমারও যাওয়ার কথা ছিল ওদের বাসায় কিন্তু তোর সাথে আমাদের কোম্পানির জরুরি মিটিং ছিল বলে এখানে আসতে হয়েছে আমাকে। সারাটা দিন ধরে অস্থিরতায় ভুগছিলাম মায়াকে এক পলক দেখার জন্য, সাথে আমাদের স্পেশাল একটা দিনে আমি ওর পাশে থাকতে পারিনি তাই অনেকটাই খারাপ লাগাও কাজ করছিল নিজের মধ্যে। কিন্তু হঠাৎ করেই ওকে এখানে দেখে আমি জাস্ট অবাক হয়ে যাই। তাই দ্রুত ওর সাথে কথা বলার জন্য এগোতেই মায়া পা স্লিপ করে, তাই আগে ওকে বাঁচিয়ে তোর কাছে আসি। যাই হোক এখন বল ভাবি কেমন হয়েছে তোর। উনার এই কথায় আমার ওপর যেন বম ফাটা মতো ছিল। আমার উনার সাথে বিয়ে ঠিক হয়ে আল্লাহ আর আমি কিছুই জানি না। তাই উনার কথাগুলো বলার সাথে সাথে আমিও আমার পঞ্চ বান্ধবীরাও অবিশ্বাসহ গলায় একসাথে চিৎকার করে বলে উঠি, কি আমাদের এমন চিৎকারে চমকে উঠে সবাই আমাদের দিকে তাকায়। হৃদ খানের দৃষ্টি তখনও টেবিলের ওপর নিক্ষেপ করা ছিল, কিন্তু হৃদ খানের ভাই দ্রুত গতিতে আমাদের দিকে তাকায়। আমাদের সবাইকে উনার দিকে অবাক হয়ে তাকাতে দেখে উনি হালকা হেসে ওঠে। হৃদ খানের ভাইয়ের কথা শুনে আর উনাকে হাসতে দেখে মুহূর্তে চমকে উঠি আমি। বিয়ের কথাটি মাথায় আসতেই খুশিতে চকচক করে উঠে আমার চেহারাটা। আমার না হওয়া বর আমার সামনে দাঁড়িয়ে আছে বিষয় ভাবেই খুশিতে নেচে উঠে আমার মন। তাই এতক্ষণ কি হয়েছে এখানে সবকিছু মুহূর্তে ভুলে গিলে ফেলে খানিকটা এগিয়ে যায় উনার সামনে পড়ে উনার দিকে তাকিয়ে থেকে কৌতূহলী হয়ে প্রশ্ন করে বসি, এই আপনি আমার আজকের বরটা বুঝি, যার সাথে আমার আজ আন্টি বদল হয়েছে। উনি আমার দিকে তাকিয়ে থেকে আমার এমন প্রশ্নে উনি উচ্চ স্বরে হেসে উঠে সাথে সাথেই পরে সেই হাসিটা ঠোঁটের মধ্যে বজায় রেখে আমাকে উদ্দেশ্য করে নিজের মাথাটা ওপর নিয়ে নাড়িয়ে সুমতি জানায়, যার অর্থ হ্যাঁ উনি আমার আজকের বরটা। উনার কথা শুনে মুহূর্তেই আমি খানিকটা লজ্জায় সিটিয়ে যায় উনার সামনে। আমাকে লজ্জা পেতে দেখে আমার পঞ্চ বান্ধবীরা হা হয়ে তাকিয়ে থাকে আমাদের দিকে। ওদের সাথে সাথে রেস্টুরেন্টে এর সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আর হৃদ খান আগের থেকে আরো এক ধাপ বেশি রেগে বসে আছে। আমার পঞ্চ বান্ধবীরা হা হয়ে একবার উনার দিকে তো একবার আমার দিকে তাকাচ্ছে। ওদের এমন তাকানোর মানে হলো ওরা আসলে বিষয়টি বুঝতে চাইছে কি হচ্ছে এখানে। আমি ওদের এমন তাকানোর মানে বুঝতে পেরেও কিছু না বলে নিজের মতো করে আবারও আমার না হওয়া বরের দিকে তাকিয়ে থেকে ঝটপট সুরে প্রশ্ন করে বলে উঠি, আচ্ছা আপনার নাম কি গো আমার না হওয়া বর সাহেব। আমার এমন কথায় সাথে সাথে আমার পঞ্চ বান্ধবীরা আমার ওপর তাদের দৃষ্টি নিক্ষেপ করে হা হয়ে। হয়তো আমার এমন বাণী শুনে আকাশ থেকে পড়েছে এমন একটা ফেস বানিয়ে রেখেছে। আমি ওদের এমন রিয়াকশনের ধাপটা ওদের কাছেই রেখে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকি ওনার দিকে। আর উনি আমার এমন কথা আবারও হেসে উঠে আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, রুদ্র সেন, রুদ্র গ্রুপ অফ কোম্পানি নাম শুনেছ নিশ্চয়, সেটার ওনার মানে মানিক পক্ষ আমি আর ডেডা বাবা। আর হৃদ আমার মামাতো ভাই হয়। এবার বলুন আমার ম্যাডামের কি আমাকে পছন্দ হয়েছে হুম্মম মজার ছলে। উনার কথা আমি ভালো করে তাকায় উনার দিকে, এতক্ষণ যাবৎ ভয় আর টেনশনে উনার দিকে ভালো করে খেয়াল করিনি, কিন্তু এবার আমি উনাকে ভালো করে খেয়াল করতেই চোখ জুড়িয়ে যায় আমার। অপূর্ব সুন্দর সৌন্দর্যর অধিকারী রুদ্র সেন। গায়ের রংটা উজ্জ্বল ফর্সা, চেহারার মধ্যে মায়া ভরপুর। হাইটা হৃদ খানকে চুই চুই মনে হয় 1 ইঞ্চি কম হবে। জিম করা বডি ফিটনেস, সব মিলিয়ে অসাধারণ একটি ব্যক্তি। সৌন্দর্য কোনো কমতি নেই উনার মধ্যে। তবে উনার থেকে হৃদ খানের দুটো জিনিসের জন্য আকর্ষণ বেশি করে তুলে, সেটি হলো হৃদ খানের মায়াবী নীল চোখ জোড়া, আর উনার জোস পার্সোনালিটিটা, মানে উনার অ্যাটিটিউড। রাগের কারণে উনাকে একটু বেশি সুন্দর লাগে। আমি উনাকে ভালো করে দেখার পর চোখে মুখে লজ্জা লজ্জা ভাব নিয়ে আস্তে করে বলে উঠে, হুম। আমাকে এমন লজ্জা পেতে দেখে হালকা হেসে বলে উঠে, তাই। তবে আমার কিন্তু ম্যাডামকে বেশ পছন্দ হয়েছে, যাকে বলে পাগল করা টাইপ। রুদ্র সেনের কথায় আমি নিজের মাথাটা নিচু করে হালকা লাজুক হাসলাম। আমার এমন হাসিটা সবার পছন্দ হলেও একজনের হয়তো পছন্দ হয়নি, আর সেটা হলো হৃদ খান।
আমি সুমতি জানিয়ে হাসার সাথে সাথে হৃদ খানের হাতে চেপে ধরে থাকা গ্লাসটা আরো শক্ত করে চেপে ধরে মুহূর্তেই ভেঙে গুলিয়ে ফেলে, হাতে চাপ দিয়ে গ্লাসটি ভাঙ্গার সাথে সাথে অসংখ্য কাচের টুকরো উনার হাতে ঢুকার কারণে হাত দিয়ে অঝোরধারা রক্ত ঝরতে লাগে, সাথে পুরো টেবিল রক্তে ভেসে যায় মুহূর্তেই। উনার হাতে এত রক্ত দেখে মুহূর্তেই আমি কেঁপে উঠি, ভয় কাঁপা অবস্থায় জায়গায় দাঁড়িয়ে থেকে কাতর চোখে তাকিয়ে থাকি উনার দিকে। উনি তখনও রাগে কটমট করতে করতে নাক ফুলিয়ে নিচের দিকে তাকিয়ে আছে শক্তভাবে। উনাকে এমন করতে দেখে রুদ্র সেন দ্রুত হৃদ খানের দিকে এগিয়ে যেতেই হৃদ খান একটা উঁচু করে থামিয়ে দেয় নিজের ভাইকে, পরে চোখে মুখ শক্ত রেখেই গম্ভীর কণ্ঠে বলে উঠে, আমি ঠিক আছি রুদ্র, তোকে হাইপার হতে হবে না আমার জন্য, তবে যাকে হাইপার হওয়ার দরকার তাকে আমি নিজেই হাইপার করব, ডোন্ট ওয়ারি। এখন বাজে কথাগুলো শেষ হয়ে থাকলে কাজে আসা যাক, এখানে টাইম পাস করতে আসিনি আমি, ফালতু বিষয়গুলো রেখে কাজ করা যাক। আমার যাহ উনার জন্য মন থেকে একটা খারাপ লাগা মানে দুঃখী দুঃখী ভাব আসছিল উনার হাতে অবস্থা দেখে, কিন্তু উনার কথায় মুহূর্তে সব খারাপ লাগা ভাবটা সরে গিয়ে এক ঝুলি রাগ ভর করে উনার জন্য। উনি সব সময় আমাকে অপমান করে কথা বলে, এখনো তাই করেছে আমাকে ফালতু বলে, তাই সেই রাগের বশবর্তী হয়ে কিছু বলতে যাব তার আগে পাশ থেকে রুদ্র সেন উনাকে উদ্দেশ্য করে বলে উঠে, হৃদ এমন করে কথা বলছিস কেন ভাই? আর আমি আজকে কোনো রকম কাজ করতে পারবো না, আমার মায়াবতীকে নিয়ে বাকিটা সময় কাটাবো, তাই সরি তোর কথা এই মুহূর্তে শুনতে পারছি না। কথাগুলো বলেই আসিফের দিকে তাকায় রুদ্র, পরে আসিফকে হৃদের বডিগার্ড উদ্দেশ্য করে বলে উঠে, আসিফ হৃদকে নিয়ে এখন ডক্টর এর কাছে যেতে হবে আমাদের সাথে, চলো ওকে হসপিটাল রেখে মায়াকে নিয়ে বের হব আমি। রুদ্র এমন কথা গম্ভীর মুখে বলে উঠে হৃদ খান, কারো সাহায্য লাগবে না, আমি একাই পারবো। উনার এমন স্বাভাবিক কণ্ঠে কথাগুলো শুনে কপাল কুঁচকে এলো আমার, উনাকে যখনই স্বাভাবিক কণ্ঠে কিছু বলতে দেখি তখনই আমার মাথার ওপর বোম ফোটে, এবার না জানি কিভাবে বোম ফাটায় আমার মাথায় আল্লাহ। উনার এমন গম্ভীর মুখের কথা শুনে রুদ্র কপাল কুঁচকে বলে উঠে, তুমি শিওর? হুম। উনার কথা রুদ্র নিশ্চিত হয়ে আমাকে ও আমার পঞ্চ বান্ধবীদের নিয়ে বের হয়ে যায় রেস্টুরেন্টেন থেকে। আমি সবার পিছন পিছন আস্তে করে হেঁটে যেতে যেতে উনাকে এক পলক দেখার জন্য পিছন ঘুরে আবারও তাকায় উনার দিকে। উনার দিকে তাকাতেই চোখে পড়ল উনার টগবগিয়ে ওঠা রক্ত লাল চোখ, আমার তাকানোর সাথে সাথে উনি নিজের দৃষ্টি অন্য দিকে ঘুরিয়ে নেই। উনাকে এমন করতে দেখে আমিও কিছু বুঝে উঠে পারিনি হঠাৎ এমন করার কারণটা, তাই আস্তে করে আমি নিজেও সামনে দিকে ঘুরে হাঁটতে থাকি, সাথে ভাবতে থাকি হৃদ খান আমার লাইফে আসার পর থেকেই রোজ কিছু না কিছু অদ্ভুত বিষয় ঘটছেই আমার সাথে, তাই জানি না আবার কাল কি হয় আমার সাথে। এমন সব চিন্তা ভাবনায় মাঝে আবারও হাঁটতে হাঁটতে পিছনে ফিরে তাকায় উনার দিকে, আমার তাকানোর সাথে সাথে আবারও চোখাচোখি হয় দুজনের মধ্যে। উনি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি উনার দিকে এক পলক তাকিয়ে থেকে আবারও সামনে দিকে তাকায়, উনাকে নিয়ে কখনোই কোনো রকম অনুভূতি ছিল না আমার মধ্যে। প্রথম প্রথম উনি আমার ক্রাশ থাকলেও পরে সেটা আমার বাসে পরিণত করেছেন উনি, তাই উনাকে নিয়ে আমার মনে ভালো লাগাটার চেয়ে খারাপ লাগাটাই বেশি কাজ করে। কিন্তু তারপর উনার কোনো রকম ক্ষতিটা আমার কেন জানি ভালো লাগে না, যেমনটা এখন ভালো লাগছে না। উনি হঠাৎ রেগে নিজের হাতে ক্ষত করলেন, উনার হাতটা কেটে যাওয়ায় এখনো সেখান থেকে ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে। উনাকে এমন দেখে আমার খারাপ লাগলেও উনি বেশ শক্ত হয়েই দাঁড়িয়ে আছে নিজ জায়গায়, চোখ মুখ লাল করে। আমি রেস্টুরেন্টে দরজা দিয়ে বের হতে হতে আবারও পিছন ঘুরে তাকায় উনার দিকে, উনি তখনও আমার দিকে একইভাবে তাকিয়ে আছে। উনাকে এমন করে তাকাতে দেখে আমিও অনুভূতি শূন্য চোখে তাকিয়ে থেকে হঠাৎ করেই জায়গায় দাঁড়িয়ে পড়ি দরজার সামনেই। আমার চাহনির মাঝে কোমলতা থাকলেও উনার চাহনির মাঝে ছিল এক ঝুলি রাগ মিশ্রিত। আমার এমন তাকানোর মাঝেই খানিক বাদেই রুদ্র হঠাৎ দাঁড়িয়ে পিছন ঘুরে আমাকে দরজার সামনে দাঁড়িয়ে পড়তে দেখে সেও দুকদম এগিয়ে এসে আমার হাত টেনে ধরে নিজের সাথে নিয়ে যেতে লাগলো। আমি চমকে উঠে রুদ্র দিকে তাকিয়েই বলে উঠে, কি ব্যাপার মায়া, হঠাৎ দাঁড়িয়ে পড়লে কেন তুমি? আমি রুদ্রের কথাগুলো শুনেই সাথে সাথে নিজের হাতটা আস্তে করে রুদ্র হাত থেকে ছাড়িয়ে নিয়ে হাসি মুখে বলে উঠি, কিছু না, এমনই, এই একটু দাঁড়ালাম আর কি। কথা বলেই আবারও বাঁকা চোখে হৃদ খানের দিকে তাকায় উনি, তখনও চোখ মুখ শক্ত রাগে দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে।
হাত মুষ্টিবদ্ধ করার কারণে কাটা হাতটা দিয়ে আরো বেশি রক্ত ঝরতে লাগলো। আমাদের এমন দেখাদেখি মাঝেই আমরা সবাই এসে দাঁড়ালাম রেস্টুরেন্টের পার্কিং এরিয়াতে। সবাইকে রুদ্র বাড়ির পৌঁছায় দিবে এমনটা জানাতেই ঘোর আপত্তি জানায় আমার পঞ্চ বান্ধবীরা। ওদের কথা হলো ওরা নিজেরাই আপাতত একাই বাড়ি চলে যেতে পারবে, পরে কোনো এক সময় রুদ্রর সাথে আড্ডা আসর জমাবে, কিন্তু এই মুহূর্তে আমার রুদ্রর সাথে আলাদা টাইম কাটানো দরকার। তাদের এমন রুদ্র আপত্তি জানাতে চেয়েও জানাতে পারিনি আমার পঞ্চ বান্ধবীদের বাড়াবাড়ি রকমের চাপে। আমার পঞ্চ বান্ধবীদের বিদায় জানাতেই আমিও রুদ্রকে বলি আমিও আমার বান্ধবীদের সাথে চলে যেতে চাই। আমার এমন কথা বলার সাথে সাথে রুদ্র আমাকে একা যেতে দিবে না বলে আমাকে নিয়ে গাড়িতে উঠার জন্য খানিকটা এগিয়ে যেতেই হঠাৎ করেই রুদ্র ফোনে কল চলে আসে। রুদ্র ফোনের স্ক্রিনে এক পলক তাকিয়ে থেকে আবারও আমার দিকে তাকিয়ে আস্তে করে বলে উঠে, মায়ু পাখি, আমার একটা কাইন্ডে কল এসেছে, জরুরি, তাই কলটা অ্যাটেন্ড করতে হবে। তুমি গিয়ে সামনের কালো গাড়িটিতে বসো, আমি 2 মিনিটের মধ্যে কথা শেষ করে চলে আসছি, কেমন? রুদ্র কথায় মাথা নাড়িয়ে সুমতি জানা আমি। আমার সুমতি পেয়ে উনি কলটা রিসিভ করে খানিকটা এগিয়ে গিয়ে এক পাশে দাঁড়িয়ে কথা বলতে থাকে। আমি রুদ্রকে কথা বলতে দেখে খানিকটা সামনে এগিয়ে যায় রুদ্রর কথা মতো, কিন্তু রুদ্র বলা কালো গাড়িটির সামনে দাঁড়াতেই চোখে পড়ল একসাথে রাখা দুটো বড় বড় কালো গাড়ির। এখন এই দুটো গাড়ির মধ্যে কোনটা রুদ্র গাড়ি হবে কিছু বুঝতে পারছি না আমি, তাই খানিকটা কনফিউজড হয়ে নিজের মাথাটা চুলকিয়ে সাথে একটু ভেবে সামনে থাকা বড় কালো গাড়িটি মধ্যে উঠে পড়ি। সামনে যেহেতু গাড়িটি রাখা তখন এটি রুদ্র গাড়ি হবে, তাই এত কিছু আর চিন্তা ভাবনায় না করেই গাড়ির পিছনের দরজা খুলে বসে পড়লাম চুপচাপ। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পরও যখন রুদ্র আর আসছিল না, তাই আমি আর চুপচাপ বসে থাকতে না পেরে বিরক্তি নিয়ে নিজের ফোনটা চালাতে লাগলাম। কিন্তু এই মুহূর্তে ফোনটাও সাধ্য দিচ্ছে না আমার, তাই সাথে সাথে ফোনটা নিচে পড়ে গেল। ফোনটা গাড়ি সিটের নিচে পড়তেই বিরক্তিটা যেন এবার মাথায় চেপে বসেছে আমার। তাই আমি প্রচণ্ড বিরক্তি নিয়ে নিচ থেকে ফোনটা বের করার জন্য ঠাস করে নিচের দিকে ঝুঁকতেই সাথে সাথে আমার মাথায় জোরে ভারী খায় সামনের সিটের সাথে। আবার আমার হাত লেগে ফোনটা আরো ভিতরে চলে যায় সিটের নিচে। ভারী খাওয়ার সাথে সাথে ঝিম ধরে আস্তে করে নিচের বসে পড়ি, পরে মাথাটাও নিচু করে এক হাতে মাথা চেপে ধরে অন্য হাতে হাতড়াতে হাতড়াতে আমার ফোনটা খুঁজে চলছি। আমার খোঁজাখুঁজি মধ্যেই তখনই কেউ একজন ঠাস করে গাড়ির ভিতর ঢুকে ড্রাইভিং সিটের বসে পড়ে, সাথে প্রচণ্ড রেগে জোরে জোরে গাড়ির বাহিরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে বলছে এই মুহূর্তে উনি একা থাকতে চাই, তার সাথে কেউ না আসতে, সে আজ একাই সবটা সামলাতে পারবে। ব্যক্তিটি এমন কথায় আমার তার কণ্ঠটি বেশ পরিচিত মনে হলেও আমার মাথা ব্যথার কারণে সেই দিকে গড় করতে পারছি না আমি, তাই নিজের মাথা ব্যথাটা নিয়েই ফোনটা খুঁজে এক হাতে নিয়ে আস্তে করে উঠে দাঁড়াবো তখনই সাথে সাথে আবারও হুমড়ি খেয়ে উপুর হয়ে পড়লাম পিছনের সিটের নিচে। কারণ আমার উঠার সময় ড্রাইভিং সিটের ব্যক্তিটি সাথে সাথে গাড়িটি স্টার্ট দিয়ে প্রচণ্ড জোরে টান দেয় সামনের দিকে, যার কারণে আমি সাথে সাথে হুমড়ি খেয়ে পড়ি সিটের নিচের। এবারও মাথায় প্রচণ্ড জোরে ভারী খাওয়ার ফলে সাথে সাথে ওই অবস্থায় জ্ঞান হারিয়ে নিচে পড়ে থাকি আমি। হালকা হালকা আমার শরীর ঝাঁকুনি দিয়ে বারবার উঠতেই আমি আদু আদু ঝাপসা চোখে সামনের দিকে তাকাই, পরে আমি চোখে সামনে সবকিছু ঘোর অন্ধকার দেখে আমি এক পলক সামনের দিকে তাকিয়ে থেকে আবারও সেই জায়গায় জ্ঞান হারাই আমি। পিটপিট করে সামনে দিকে তাকায় আমি, পরে ঘুমের মধ্যেই হালকা নড়াচড়া করার জন্য হামি দিয়ে কুড়মুড়িয়ে উঠতেই কিছু একটার সাথে আটকে যায় আমি। কিছু একটার সাথে বাজতেই নিজের অবস্থান বুঝার জন্য বিরক্তি নিয়ে ঘুম ঘুম চোখে চারপাশে চোখ বুলাতেই মুহূর্তে মনে পড়ে যায় ভুলে যাওয়া বিষয়টি। আমি তো মাথায় ভারী খেয়ে অজ্ঞান অবস্থায় সিটের নিচের পড়ে আছি। এই বিষয়টি মনে করেই তাড়াতাড়ি করে উঠতে গিয়েও আবারও ভারী খাই মাথায়। আমি রাগে দুঃখের কপাল ঘষতে ঘষতে আস্তে করে উঠে বসে পড়ে কপাল ঘষতে ঘষতে রুদ্র কথা মনে পড়তে আস্তে করে সামনের দিকে তাকায় আমি। সাথে সাথে ড্রাইভিং সিটের কাউকে দেখতে না পেয়ে চমকে উঠি আমি, আল্লাহ, আমাকে রুদ্র রেখে চলে যায়নি তো? আর রুদ্র কি আমাকে দেখেনি যে আমি গাড়ি মধ্যেই অজ্ঞান অবস্থায় পড়েছিলাম? হয়তো দেখেনি, যদি দেখতো তাহলে আমি সিটের নিচের অজ্ঞান অবস্থায় এতক্ষণ পড়ে থাকতাম না। রুদ্র আমাকে গাড়িতে উঠতে দেখেনি এটা শিওর আমি।
তাছাড়া গাড়িটিও এখান চলছে না, থামা অবস্থায় আটকে আছে কোথাও। গাড়িটি এখন কোথায় থামানো হয়েছে সেটি দেখার জন্য চারপাশে চোখ বুলাতেই বুঝতে পারি গাড়িটি মাঝে রাস্তায় আটকা পড়ে আছে। চারপাশে কোনো রকম গাড়ি বা মানুষজনও নেই, তার মানে গাড়িটি কোনো কারণে নষ্ট হয়ে মাঝে রাস্তায় আটকা পড়েছে। আর রুদ্র চারপাশে কোথাও আছে, হয়তো গাড়ির মেকানিক খুঁজতে বের হয়েছে, এমনটা হতে পারে, তাই হয়তো গাড়ির মধ্যে কেউ নেই। আমি এমন সব চিন্তা ভাবনায় করেই গাড়ি দরজা খুলে আস্তে করে বের হয়ে রাস্তা দাঁড়িয়ে পড়ে দুহাতে ওপরে তুলে হামি দিয়ে চারপাশে চোখ বুলিয়ে কাউকে কোথাও দেখতে না পেয়ে পেটের ক্ষুধায় দুহাতে নিজের পেট চেপে ধরে গাড়ি ছাদে ওপর ওঠে বসি। আর গোল গোল চোখে রুদ্র খুঁজে চলছি, এক হাত গালে রেখে আর অন্য হাতে পেট চেপে ধরে। আমার খোঁজা খুঁজি মধ্যেই তখনই কেউ পিছন থেকে খানিকটা তিক্ততা সুরে বলে উঠে, হোয়াট দ্য হেল। কারো এমন কণ্ঠ কানে আসতেই আমি চমকে পিছন ঘুরে তাকাতেই চোখে পড়ল ভয়ঙ্কর প্যারাবাসীকে, মানে ঈদ খানকে। ঈদ খানকে চোখের সামনে দেখার সাথে সাথেই আমি লাফ দিয়ে উঠে দাঁড়ায় বসা থেকে গাড়ি ছাদের উপরই। আমি উঠে দাঁড়িয়ে সাথে সাথে এক চিৎকার করে বলে উঠি, আপনি! উনাকে এই মুহূর্তে এখানে দেখে অবাকের উচ্চ স্তরে পৌঁছে যায় আমি, আর আমার আপনি বলার সাথে সাথে উনি রাগে দাঁত কিরমিরিয়ে উঠে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থেকে দাঁতে দাঁত চেপে বলে উঠে, নেমে এসো। উনার রাগী দৃষ্টির সাথে রেগে উঠা স্বরে কথায় আমি খানিকটা ভয় পেয়ে যাই। না জানি এখন আবার কি করে এই লোক। এই মুহূর্তে সাংঘাতিক ভয় বাস করছি আমি এই গুন্ডা বালকের জন্য। ঈদ খানের রাগে চাপা সুরে কথাগুলো শুনে আমি একটা শুকনো ঢুক গিলে উনার দিকে তাকিয়ে থেকে আস্তে করে নেমে উনার সামনে দাঁড়িয়ে পড়ি। আমি উনার সামনে দাঁড়াতেই উনি আমাকে এক পলক ওপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে নেয় রাগী দৃষ্টিতে। উনার এমন দৃষ্টি দেখে আমি ভয়ে কাঁচুমাচু করতে থাকি। উনি আমাকে এমন করতে দেখে খানিকটা রেগে চোখ মুখ শক্ত করে বলে উঠে, পাগলামো করতে করতে এখানেও চলে এসেছো মরতে? এত কিছুর পরেও তোমার কলিজা কেঁপে ওঠে না আমার সামনে আসতে? ভয়টা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তোমার হুমুম? উনার এমন শক্ত গলার কথা শুনে আমি জানি ভরকে গেলাম মুহূর্তের, আর সেই ভরকে যাওয়া অবস্থায় উনার দিকে ভীতু চোখে তাকায় আমি। এই মুহূর্তে উনাকে যতটা না ভয় পাচ্ছি, একটু পরেই হয়তো আমার সেই ভয়টা কেটে যাবে। আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কখনোই আমি মনে ধরে রাখতে পারি না, তাই একটু পরেই আমাকে আঘাত করা মানুষটার সাথে স্বাভাবিক হয়ে উঠি নানান রকমে পাগলামোতে, আর এটাই আমার বড় সমস্যা। আর আমার এই সমস্যাটি যা এই মুহূর্তে ঈদ খান নামক অপদার্থটি হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছেন। উনার দিকে আমি ভীতুভাবে তাকিয়ে থেকে নিজের চোখটা যখন নিচে নামিয়ে নিতে যাব তখনই চোখে পড়ল উনার সেই রক্ত মাখা হাতটি, যা এখনো আগে অবস্থায় আছে, তবে একটু পরিবর্তন হয়েছে। সেটি হলো এখন আর উনার হাত থেকে রক্ত ঝরছে না, তবে হাতে থাকা রক্তগুলো শুকিয়ে লেপ্টে রয়েছে হাতের চারদিকে। আমি উনার হাতটি দেখার সাথে সাথে চমকে উঠে দ্রুত বলে উঠি, এ কি আপনি এখনো হাতের ব্যান্ডেজ করেনি কেন? অনেকটাই তো কেটে গেছে। কথাটা বলেই আমি দ্রুত গতিতে খানিকটা এগিয়ে গিয়ে উনার রক্ত মাখা হাতটি ধরতে যাব, তার আগেই উনি এক ঝটকায় নিজের হাতটি সরিয়ে নেয় আমার থেকে। আমি উনাকে এমন করতে দেখে কিছু বলতে যাব, তার আগেই উনি আমাকে কিছুই বলতে না দিয়ে খানিকটা অভিমান সাথে রাগ মিশ্রিত গলায় আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, কেটে ফেলি বা রেখে দেয় আমার হাত, আমি বুঝবো কি করব? তোমাকে দেখতে হবে না, সাথে নিজের অবস্থানটাও বুঝে কথা বলো। আরে হো। উনি উনার কথাগুলো শেষ করেই আমার কোনো রকম কথা না শুনেই চলে গিয়ে রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে পড়ে এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজছে, খুব সম্ভবত কারো কাছ থেকে হেল্প নেওয়ার জন্য রাস্তা গাড়ি খুঁজে চলছে। আমি উনাকে এমন করতে দেখে দৌড়ে গিয়ে উনার পাশে দাঁড়িয়ে পড়ি, উনার মতো করে ভাব নিয়ে পড়ে উনাকে দেখে কপি করে উনি যেদিকে তাকাচ্ছে, যেমন বগিতে আমি সেদিকে তাকাচ্ছি ঠিক তেমন বগিতেই। আমাকে এমন করতে দেখে উনি ভ্রু কুঁচকে তাকান আমার দিকে, আমিও উনার মতো করে ভ্রু কুঁচকে উনার দিকে তাকাইতে ঈদ খান মুহূর্তে রেগে আমার দিকে তেড়ে আসতেই আমি দুকদম পিছিয়ে যায়। আমাকে পিছিয়ে যেতে দেখে উনি থেমে যায়, পড়ে আমার দিকে তাকিয়ে থেকে কিছু না বলে আবারও সামনের দিকে কয়েক কদম এগিয়ে গিয়ে আগের মতো করে গাড়ি অনুসন্ধান করতে লাগে শূন্য রাস্তা মাঝে। আমি উনার দিকে এক পলক তাকিয়ে থেকে আস্তে করে উঠে বসি গাড়ির ডিক্কিতে, পড়ে গোল গোল চোখে চারপাশে চোখ বুলিয়ে নিয়ে আবারও তাকায় উনার দিকে নিজের দৃষ্টি স্থির রেখে খানিকটা উচ্চ স্বরে বলে উঠি, এই যে শুনছেন, আমার খুব ক্ষুধা লেগেছে, আপনি খাবার অর্ডার করুন না প্লিজ।
আমার এমন খাবার কথা শুনে যেন উনি মুহূর্তের তেলেবেগুনে জ্বলে উঠে আর সেই জলে উঠা রেশ ধরে আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, ক্ষুধা লাগলে আসো আমাকে খাও, কি খাবা আমাকে। উনার এমন অফারে আমার চোখ মুখ খুশিতে চকচক করে ওঠে, কিন্তু পর মুহূর্তেই কিছু একটা ভেবে আফসোস সুরে বলে উঠি, ঈশ্বর, আমি তো কখন থেকে এই দিনটারই অপেক্ষায় ছিলাম, কিন্তু এখন আমার কপালটাই খারাপ, আর মানুষ তো আর খাওয়া যায় না, তাই আপনাকেও খাবো না, সাথে আপনি অনেক শক্তও হবেন, তাই আমার জন্য সব কিছু খাবার অর্ডার করুন না প্লিজ, আমি বাড়িতে গিয়ে আপনার সব কয়টা টাকা দিয়ে দিব, সত্যি বলছি। আমার এমন কথায় যেন উনার রাগটা আরো বাড়িয়ে দেয়, উনি সেই রাগের বশবতী হয়ে চাপা সুরে দাঁতে দাঁত পিষে বলে উঠে, ওহ তাই, আচ্ছা, আমি শক্ত হলে আশেপাশে কত সফট খাবার লতা পাতা পড়ে আছে, ওইগুলো খাও তুমি, তোমার জন্য এইগুলাই বেস্ট ও মজাদার হবে। আপনি খেয়েছেন বুঝি? এইগুলা মানুষে খাই না, তবে এটা তোমার জন্য বেস্ট, ব্যঙ্গ করে। ছি, এইগুলা মানুষ না খেলে আমি কেন খাবো? নাহুচ সুরে। সেটাই তো আমি কখন বললাম এইগুলা মানুষ খাই, আমি তো বললাম এইগুলা তুমি খেতে পারো, তোমার জন্য বেস্ট, তোমার খাবার এইগুলো। উনার এমন কথায় আমি মুহূর্তেই রেগে যায়, তাই উনার দিকে তাকিয়ে থেকে কপাট রাগ দেখিয়ে বলে উঠি, মানে এই আমাকে আপনার মানুষ মনে হয় না? কেন, কোনো সন্দেহ আছে তোমার? ভ্রু কুঁচকে, এই আপনার সমস্যা কি? হ্যাঁ, উচ্চ স্বরে। সমস্যা? সমস্যা রানী তুমি, যেখানেই যাবে সেখানেই সমস্যা, বস্তুটি তোমার পিছন পিছন নিয়ে ছুটবে, কখনো ভুলেও এটি নিতে ভুলো না তুমি। আর যাই হোক সমস্যা, বিষয়টি তোমার সাথে থাকা চাই, ব্যাস তেজ দেখিয়ে বললেই হলো, আপনি সমস্যা রাজা তাহলে। যখন থেকে আমার জীবনের এসেছেন তখন থেকে শুধু আমার জীবনে অদ্ভুত আর কষ্টই পেয়েছি আপনার কাছ থেকে আমি। আমার এমন কথায় যেন মুহূর্তের নিজের চেপে রাখা রাগটা আর ধরে রাখতে পারেনি, তাই সাথে সাথে আমার দিকে তেড়ে এসে আমার গাল শক্ত করে চেপে ধরে গাড়ি সাথে পড়ে আমার দিকে হিংস্র ভাবে তাকিয়ে থেকে বলে উঠে, আর আমার কষ্টটা, সেটা কে দেখবে? তোর জন্য যে আমি কতটা ভয়াবহতায় ভুক্তভোগী হচ্ছি সেটা, যে আগুন চারদিকে লাগিয়েছিস তুই, সেটাকে নেভাবে বল, তুই কখনো বুঝতে চেয়েছিস আমার জায়গাটা? আরে আমি তো তোকে। সম্পূর্ণ কথাটা শেষ করার আগেই কি যেন ভেবে মুহূর্তেই চুপ করে যান উনি, পড়ে আমার চোখে মুখে দিকে তাকিয়ে থেকে হঠাৎ ছেড়ে দিয়ে আমার পাশে দাঁড়িয়ে পড়ে সামনের দিকে তাকিয়ে থেকে পড়ে আকাশে দিকে তাকিয়ে থেকে জোরে জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে আমার দিকে তাকিয়ে থেকে স্বাভাবিক কণ্ঠে বলে উঠে, ফোনটা সাথে করে নিয়ে আসেনি, তাই আমরা এখানে আটকা পড়ে আছি, কাউকে খবর দিতে পারছি না আমাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, তাছাড়া নির্জন এলাকা, আশেপাশে কাউকে দেখতেও পারছি না হেল্প নেবার জন্য। উনি এখন কি বললেন সেটা আমার মাথায় ঢুকেনি, আমার কানে শুধু উনার বলা আগের কথাগুলো বাজছে। উনারও কষ্ট আছে, আমি উনার জায়গাটা বুঝতে পারছি না। আর পরে কথাটা উনি কি বলতে চেয়েছিলেন যেটা হঠাৎ করেই থেমে গেল, উনার না বলা কথাটি সম্পূর্ণ শোনার জন্য আমি উনার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে কৌতূহলী হয়ে বলে উঠি, আপনি আমাকে কি, সেটা বলছেন না কেন? আমার এমন কথায় উনি আমাকে কিছু না বলে সামনে দিকে হাঁটতে থাকে, উনাকে সামনের দিকে হাঁটতে দেখে আবারও আমি উনার পিছন পিছন ছুটতে থাকি আমার করা প্রশ্নের উত্তর পাওয়ার আশায়। উনার কোনো হেলদোল না দেখে আমি বিরক্তি নিয়ে বলে উঠি, কি হলো বলছেন না কেন? আপনি আমাকে কি, আর আজ আপনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে যেতে পারবেন না? আমি যেতে দিব না। আমি বাধ্য নয় কোনো কিছুতে। শান্তভাবে, আপনি বাধ্য, আপনি সবকিছুতেই বাধ্য আমার কাছে, কারণ আমি আপনার বিয়ে করা বউ। রেগেমেগে আমার এমন কথায় উনার কোনো ভাবান্তর হলো না, উনি সামনের দিকে হেঁটে যেতে যেতেই আমাকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলে উঠে, মনে আছে তাহলে সেটা তোমার, যে তুমি কারো বিয়ে করা বউ? উনার এমন কথায় আমি মুহূর্তেই স্থির হয়ে দাঁড়িয়ে পড়ি রাস্তায়, উনার বলার কথাটা আমাকে অশান্ত করে তুলে মুহূর্তেই। উনি কি বলছেন এই কথাটা, যে আমার মনে নেই কোনো কিছু? আমার আর উনার যতবার দেখার হয়েছে ততবারই উনি আমার সাথে বাজে ব্যবহার করেছে, আমার চিন্তা ভাবনায় বাহিরের অত্যাচার করেছেন উনি, তারপর উনি আমারই দোষ দিচ্ছেন এখন। আচ্ছা, উনি এই কথাটা মানে কি বুঝালো? আমার এমন চিন্তা ভাবনায় মাঝে আমি ভাবুক দৃষ্টিতে উনার দিকে তাকিয়ে থেকে দৌড়ে আবারও গিয়ে উনার পাশে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে নাক মুখ ফুলিয়ে বলে উঠি, কি বলতে চান আপনি? আমাকে কি বুঝাতে চাইছেন আপনি?
বিয়ে সম্পর্কে আপনার নিজ মুখে বলা আপনি শুধু আমাকে সারা জীবন কষ্ট দেওয়ার জন্য বিয়ে করেছেন, অন্য কিছু নয়, তাহলে আমি কেন মনে রাখতে যাব বিয়ে নামক কারাগার কথাটা? হুমম। আমি তখনও বলেছি, এখনো বলছি, বিয়েটা শুধু তোমার জন্য একটা সাজা নামক কারাদণ্ড হবে, অন্য কিছু না। আর সেই কারাদণ্ডে তোমাকে সর্বোচ্চ অত্যাচার করতেও পিছু পা হব না আমি। তবে এত কিছুর পরও আমাদের বিয়েটার মধ্যে একটা কিন্তু ভাব আছে। আর সেটা কি তুমি খুঁজে বের করো। স্বাভাবিক কণ্ঠে উনার এমন কথায় আমি আবারও নাক মুখ ফুলিয়ে বলে উঠি, পারবো না, আমি কোনো কিন্তু খুঁজে বের করতে পারবো না। আমার না আপনাকে চাই, না আপনি ময় বিয়েটা, আর না আপনার অত্যাচার নামক কারাদণ্ডটা। আপনি জড়িত কোনো কিছুই চাই না আমার। তোমার চাওয়া পাওয়া ওপর কোনো কিছুই ভিত্তিকর নয়। উনার এমন কথায় আমিও রেখে শক্ত গলায় বলে উঠি, অবশ্য ভিত্তি করে। আর আপনি আমাকে পাচ্ছেন কোথায় অত্যাচার করার জন্য? আমি তো আপনার ভাইকে বিয়ে করছি 1 মাসের মধ্যেই, সেই আমাকে বাঁচাবে আপনি নামক কারাদণ্ড থেকে। আমার এমন কথায় হঠাৎ উনি থেমে যায়, পরে ঘাড় ঘুরিয়ে আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে আবারও সামনের দিকে ঘুরে হাঁটতে হাঁটতে শান্তভাবেই বলে উঠে, তাই খুব সহজ, তাই না? হুমম, সবটাই সহজ। আর আমি আপনার ভাইকে বিয়েটা করেই ছাড়বো, তাও আপনার চোখের সামনেই, সাহস দেখিয়ে। আচ্ছা, স্বাভাবিকভাবেই। আচ্ছা, কথা শুনে ভ্রু কুঁচকে এলো আমার। উনি এত সহজেই সবকিছু মেনে নিচ্ছে, কোনো রকম রিয়েক্ট করছে কেন? উনি তো সহজে কোনো কিছুই মেনে নেই না, তাহলে আমার বিষয়টা কেন মেনে নিচ্ছে? আমাকে কেন এত সহজেই ছাড় দিচ্ছে? আচ্ছা, উনার এমন শান্তভাবে সবকিছু মেনে নেওয়ার পিছনে বড় কোনো কারণ লুকিয়ে নেই তো? পরে আবার আমার মাথায় বড় কোনো বোম ফাটাবে না তো? আল্লাহ! আমি এমন সব চিন্তা ভাবনায় করেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় উনার দিকে। উনার কোনো রকম হেলদোল না দেখে আমি খানিকটা সন্দেহ করে বলে উঠি, আপনি এখন এতটা ভালো সেজে পড়ে আবার বোম ফাটাবেন না তো আমার মাথায়? আমার এমন কথায় উনি খানিকটা মজা সুরে বলে উঠে, তোমরা ব্রাহ্মণবাড়িয়া মানুষ, ঝগড়াটে হয় জানতাম, কিন্তু তোমরা যে বেশি বুঝো সেটা জানা ছিল না। আসলে তোমরা বেশি না বুঝলে ঝগড়াটা হচ্ছে কোথায় থেকে। উনার এমন কথায় তেলেবেগুনে জ্বলে উঠলাম আমি। আমরা ব্রাহ্মণবাড়িয়া বাসীকে ঝগড়াটে বলছে, আর সেটা আমি এমনই মেনে নিয়ে ছেড়ে দিব নাকি উনাকে? আমরা মোটেও ঝগড়াটে না। অত্যাচার বাসীর তো এই হৃদখান কথায় কথায় বাজে কথা শুনাই, সাথে খারাপ ব্যবহারটাও করে। কথাগুলো ভেবেই আমি খানিকটা রেগে তেজি সুরে বলে উঠি, এই একদমই আমাদেরকে ঝগড়াটে বলবেন না। আর আপনাকে কে বলেছে আমরা ঝগড়াটে? হুমম। কেন লাগে বুঝি মজা করে? একদমই না। আগে বলুন, কে বলেছে আপনাকে যে আমরা ঝগড়াটে? জেদ্দি সুরে। তার মানে তুমি মানছো তোমরা ঝগড়াটে? আমাকে খেপিয়ে। একদমই না, নাহচ করে। আমার এমন নাহুচ সুরের কথা শুনে উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে থেকে আমাকে খ্যাপাতে বলে উঠে, কিন্তু টিভিতে তো বলে উল্টোটা, তোমরা নাকি খুব বেশি ঝগড়াটে সবসময়, তাই তো বলে থাকে তোমাদের কথা টিভিতে। উনার এমন কথায় তেলেবেগুনে জ্বলে উঠলাম আমি। কি রকম বাজে টিভি দেখেন উনি? এমন টিভি পাই কই উনি যেখানে আমাদের সম্পর্কে বাজে কথা বলে বেড়ায়? কথাগুলো ভেবেই আমি খানিকটা রাগ নিয়ে উনাকে শাসিয়ে বলে উঠি, তাই তাহলে আজকে থেকে আপনার আর টিভি দেখার দরকারই নেই। যেখানে এমন বাজে কথা বলে ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে, সেটা তো আগেই বাদ। কোথায় থেকে নিয়েছেন এমন বাজে টিভি যেখানে শুধু ব্রাহ্মণবাড়িয়া নিউজ দেখাই? এর থেকে তো আমাদের টিভিটাই ভালো, কোনো বাজে নিউজ ছড়াই না ব্রাহ্মণবাড়িয়ার সম্পর্কে। হু হ হ। তাই তাহলে তো তোমাদের টিভিটাই নিতে হবে আমার যৌতুক হিসেবে। বিয়েটা তো করেই নিয়েছি অনেক আগেই, এবার যৌতুক হিসেবে তোমার বাবার টিভিটাই নিতে হবে আমার। মেয়ে নিব, যৌতুক নিব না, তা কি হয় নাকি? মজা করে? আমি আমার ব্রাহ্মণবাড়িয়া বাসীকে নিয়ে এত চিন্তায় বিমোহিত ছিলাম যে উনি কি বলেছেন বিষয়টি না বুঝেই আপন মনে উত্তর করে বসি, সেটাই, আপনি আমাদের বাড়ির টিভিটাই নিবেন কেমন? ওটাতে সব ভালো ভালো নিউজ দেখেই ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে কোনো বাজে কথাও বলে। আর আপনি জানেন কতগুলো চ্যানেল আমাদের টিভিতে? না তো কতগুলা আসে। আর না বললে জানবো কি করে? সবকিছু তো আপনিই জানেন। হুমুম, জানি তো, দাঁড়ান আপনাকেও বলছি, আমাদের টিভিতে অনেকগুলা চ্যানেল আসে। সেই জন্যই তো তোমার বাবার টিভিটা যৌতুক হিসেবে নিব আমি। মানে বুঝতে পেরে চমকে উঠে, কিছু না, ঝটপট উত্তর। মানে আপনি তো? উনি আমাকে কিছুই বলতে না দিয়ে শক্ত গলায় গম্ভীর মুখে বলে উঠে, আর কোন কথা না।
উনার শক্ত গলায় কথা শুনে মুহূর্তে আমি চুপ করে যাই, নিজের মুখে তালা এঁটে উনার সাথে থাল মিলিয়ে সামনের দিকে হাঁটতে থাকি। শূন্য রাস্তায় ধরে প্রায় 1 ঘন্টা যাবৎ হেঁটে চলছি আমি আর হৃদ খান। আশেপাশে না আছে কোনো রকম গাড়ি আর না আছে কোনো মানুষজন। যেদিকেই দৃষ্টি যায় সেই দিকেই শুধু জনশূন্য হয়ে আছে। সবকিছু কেমন নীরব, নিস্তব্ধতা ছেড়ে আছে চারদিকে। এমন নীরব নিস্তব্ধতা মাঝে হেঁটে চলছি আমি আর উনি, কারো মুখে কোনো কথা নেই আপাতত। উনি চারপাশটা বোঝার চেষ্টা করছে, আমি উনার মতিগতি বোঝার চেষ্টা করছি। তবে এমন নিস্তব্ধতা মাঝেও পরিবেশটা চোখ জোড়ানো সৌন্দর্য ভরপুর। আমি উনার সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে চারপাশের পরিবেশটা ঘুরে ঘুরে সবটা পর্যবেক্ষণ করেই চলছি একমনে। আমার এমন পর্যবেক্ষণ করার মধ্যে দিয়েই খুশিতে গদগদ হইয়া উনাকে উদ্দেশ্য করে বলে উঠি, ইস, চারপাশটা কি সুন্দর তাই না? আমার এমন খুশিতে নেচে উঠা দেখেও উনি কোনো কথা না বলে চুপচাপ সামনে দিকে একমনে হেঁটে চলে যেতে লাগলো। আমি উনাকে এমন করে হাঁটতে দেখে গাল ফুলিয়ে উনার পিছন পিছন হাঁটতে থাকি। কিছু দূরে যেতেই আবারও আমি ক্লান্ত হয়ে হাঁফাতে হাঁফাতে উনাকে উদ্দেশ্য করে বলে উঠি, আমি আর পারছি না হাঁটতে, খুব ক্লান্ত হয়ে পড়েছি, কিছু একটা করুন প্লিজ, আপনি না দাঁড়িয়ে খান। আমার এমন কথায় উনি আমার দিকে এক পলক তাকিয়ে আবারও সামনে দিকে তাকায় পড়ে সামনে দিকে তাকাতে তাকাতে দাঁতে দাঁত চেপে বলে উঠে, তাই, তা ম্যাডাম জন্য কি করতে পারি বলুন? আপনি বললে এই ঘন জঙ্গলের কোনো জঙ্গলির হাতে আপনাকে তুলে দিতে পারি অনায়াসেই। পরে বাজাতে থাকবেন তাদের সাথে ডোল, দুই পাগলে কোম্পানিটা ভালো আসবে। ইস, আমিও মনে মনে এমনটাই চিন্তা ভাবনায় করছিলাম, তবে সেটা কোনো জঙ্গলির সাথে না, আপনার সাথে নিজেকে চিন্তা করছিলাম। আমার এমন কথায় উনি কপাল কুঁচকে আমার দিকে তাকায়। উনাকে এমন করে তাকাতে দেখে আমিও দমে যাইনি, উল্টো খানিকটা লজ্জা নিয়ে আস্তে করে বলে উঠি, হুম্মম, আপনাকেই নিয়েই চিন্তা করছিলাম এতক্ষণ। আসুন আমার এই ঘন জঙ্গলের মধ্যে একটা ঘরে বানিয়ে সেখানে আমি আর আপনি থাকবো। আপনি রোজ আমার কাঠ কেটে বিক্রি করে চাল ডাল দুধ ফল নিয়ে আসবেন, আমি সেইগুলো ভালো করে রান্না করে দিব আপনাকে, আর আপনি সেইগুলো বসে বসে আমাকে খাওয়াবে। আমার খাওয়া শেষ হয়ে গেলে আপনি সেইগুলো পরিষ্কার করে রাখবেন রান্নাঘরে, যেন করে আম্মু রাখে সেইভাবে, পরে আবার আপনি কাঠ কাটতে চলে যাবেন। কেমন? ঈশ্বর, আমি তো ভাবতেই পারছি না আমাদের একটা সুন্দর সংসার হবে এই জঙ্গলের মাঝে। আমাকে এমন কথায় উনি খানিকটা তাকিয়ে থেকে ব্যঙ্গ করে আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, তা আপনার এমন সুন্দর সংসারের মধ্যে আমার খাওয়াটা কখনো রুটিনের আছে নাকি? এমনই না খাইয়ে শুকিয়ে মারার প্ল্যানিংয়ে করে আছেন আপনি? উনার এমন কথায় আমি উনার দিকে তাকিয়ে থেকে আদুরে সুরের বলে উঠি, আছে তো, আপনাকে না খাইয়ে শুকিয়ে মারবো কেন আমি? অবশেষে আমার খাবার জুটবে তাহলে হাঁটতে হাঁটতে। হুম্মুম, আপনাকে আমি রোজ আনারস আর দুধ দিব খেতে, আদুরে সুরের। আমার এমন কথা শুনে উনি মুহূর্তেই দাঁড়িয়ে যায় মাঝ রাস্তা, হাঁটা থামিয়ে দিয়ে পরে আমার দিকে তাকিয়ে থেকে বলে উঠে, রোজ দিতে হবে না আপনাকে, এত কষ্ট করে আমাকে এই খাবার একদিন খেলে পরের দিন সোজা আমাকে ওপরেই পাবে আপনি। আমাকে বললেই হতো খাবার দিবেন না আপনি, শুকিয়ে মারা প্ল্যান আছে আপনার। পরন্ত বিকেল, সূর্যটাও পশ্চিম আকাশে খানিকটা ডলে পড়েছে, চারপাশে নিস্তব্ধতায় ছেড়ে আছে গভীরভাবে, কারণ আমাদের আশেপাশে মানুষজন আছে বলতে আমি আর উনি মানে হৃদ খান আছি। আমরা হাঁটতে হাঁটতে কাউকে কোথাও না পেরে আবারও গাড়ির দিকে ফিরে যাচ্ছি আমরা এই মুহূর্তে। আপাতত গাড়িটি আমাদের সেফ নিবাস বলে মনে হচ্ছে উনার। যদি কেউ গাড়িটি দেখে এগিয়ে আসে আমাদের হেল্প করার জন্য সেই আশায় আমরা বর্তমানে যেখানে আটকে পড়ে আছি গাড়িটি নিয়ে, সেখানের আশেপাশের পরিবেশটা শুধু জঙ্গল টাইপ, মানে অসংখ্য গাছপালাই ভরপুর হয়ে আছে এখানটায়। আমি উনার সাথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পিছন থেকে উনাকে উদ্দেশ্য করে বলে উঠি, আচ্ছা, এই হাঁটাহাঁটি পর্বটা কবে শেষ হবে আমাদের? উনি আমার দিকে এক পলক তাকিয়ে থেকে বিরক্তি নিয়ে বলে উঠে, তুমি কি চুপ করবে? আমি চুপ করলে আপনার কি হবে? তুমি চুপ করলে আপাতত আমার ভালোই হবে। কেন, তুমি চুপ করলে কি আমি ভেসে যাব নাকি সামনের দিকে হাঁটতে হাঁটতে? আপনি ভাসবেন কেন? আপনি ভাসলে আমার কি হবে বলুন করুণ ভাবে? তোমার সবটাই ভালো হবে, ঝামেলা ছাড়াই বিয়েটা করে নিতে পারবে রুদ্রকে স্বাভাবিক কণ্ঠে। সেটাই তো কথা, বিয়েটা তো আমি আপনার সামনে করতে চাই, আড়ালে নয়। আমার কথায় উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠে, স্বেচ্ছায় ফাঁসতে চাও নাকি?
উনার এমন কথায় আমি হালকা মুচকি হেসে উনার এমন দৃষ্টি অপেক্ষা করে সামনে দিকে তাকিয়ে থেকে রহস্যময় ভাব নিয়ে বলে উঠি, নিজে ফাঁসতে কে এসেছে? আমি তো ফাঁসাতে এসেছি, কে জানে কোথাকার জল কোথায় গিয়ে করে। আমার এমন কথায় উনি হাঁটা থামিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে অবুঝের মতো করে বলে উঠে, মানে? উনাকে হঠাৎ থামতে দেখে আমি হালকা হেসে উনার কানের কাছে গিয়ে আস্তে করে কানে কানে ফিসফিস করে বলে উঠি, আমার বিয়ে। তাই, খুব ইচ্ছা বিয়েটা করার। ভ্রু কুঁচকে চোখ মুখে খুশির ভাবটা টেনে সামনের দিকে ঘুরতে ঘুরতে বলে উঠি, খুবই। আচ্ছা। গাড়ির পাশে দাঁড়িয়ে আছি আমি। আমার থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে উনি। আমি শান্ত সৃষ্টভাবে দাঁড়িয়ে থাকলেও উনি বেশ রেগেমেগে ফ্লাইয়ার হয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। উনার রাগের একমাত্র কারণ হলো সন্ধ্যা হয়ে আসছে কিন্তু এখনো কারো দেখা পাইনি আমরা হেল্প নেওয়ার জন্য এখানে আর কতটা সময় এইভাবে বসে থাকবো সেটা নিয়ে উনি বেশ রেগে আছে। তবে উনার এমন রাগটা নিয়ে আমার আপাতত তেমন একটা মাথা ব্যথা নেই কারণ পরিবেশটা আমার বেশ মনে ধরেছে তাই এখানে থাকতেও ভালোই লাগছে আমার। তাই আমি গাড়িতে হেলান দিয়ে বারবার উনার দিকে তাকাচ্ছি গোল গোল চোখে। উনিও যে আমার দিকে একদমই তাকাচ্ছে না তা কিন্তু নয়, উনিও তাকাচ্ছে কিন্তু মাঝে মাঝে আমি একটু বেশি তাকাচ্ছি। কিন্তু কোনো রকম কথা বলতে পারছি না উনার সাথে, কারণ উনি আমাকে হুমকি বার্তা শুনিয়েছেন যে আমি কোনো রকম কথা বললে আমাকে বেঁধে এই জঙ্গলের মধ্যে কোথাও ফেলে যাবে তাই বাধ্য হয়ে মুখে হাত দিয়ে চুপ থাকতে হচ্ছে আমাকে। কিন্তু এতটা কষ্ট করেও চুপ থাকতে পারছি না আমি কারণ আমার প্রচুর পেটে ক্ষুধা পেয়েছে তাই আমি বাধ্য হয়ে অন্য হাত দিয়ে পেট চেপে ধরে উনাকে গুমরানো শব্দে পিছন থেকে ইশারা করে ডাকছি আমার সমস্যাটি বোঝানোর জন্য। আমার এমন শব্দ উনার কানে যেতেই উনি পিছন ঘুরে আমার দিকে তাকায় পড়ে আমাকে এমন করতে দেখে কপাল কুঁচকে বলে উঠে, কি? উনাকে আমার দিকে তাকাতে দেখে আমি এক হাতে ঠোঁট চেপে ধরে অন্য হাতে পেটে ইশারা করি। আমার ইশারায় কিছু না বুঝতে পেরে বিরক্তি নিয়ে বলে উঠে, বলবে তো কি হয়েছে? উনার এমন কথায় আমি নিজের পেটে চেপে ধরায় অবস্থায় উনাকে নিজের পেটে দিকে আবারও মাথা নাড়িয়ে ভালো করে ইশারা করে বুঝায় কি হয়েছে। আমার এমন দেখানোর সাথে সাথে উনিও আমার পেটে দিকে তাকিয়ে থেকে কিছুই বুঝতে না পেরে আমার দিকে তাকায় পড়ে ভ্রু কুঁচকে বলে উঠে, কি সমস্যা, আর কথা বলছো কেন তুমি? উনার এমন কথায় আমি আস্তে করে নিজের ঠোঁট থেকে আঙ্গুলটা সরিয়ে উনার দিকে তাকিয়ে থেকে গাল ফুলিয়ে অসহায় ফেস করে বলে উঠি, আপনি বলেছেন কথা বললে আমাকে এখানে জঙ্গলের মধ্যে রেখে যাবেন হাত পা বেঁধে তাই তো ইশারা করে বুঝাতে চাইছি কি সমস্যা। আমার এমন কথায় উনি চোখ মুখ খানিকটা টান টান ভাব করে মাথা নাড়িয়ে অবিশ্বাস গলায় বলে উঠে, অবিশ্বাস্য, প্রয়োজনের সময় আপনার মুখটা চলে না, তখন আপনার নানান ইশারা অবলম্বন করতে হয় বোঝানোর জন্য, কিন্তু অকারণে ঠিকই চলে আপনার ননস্টপ বকবক। আমি বকবক করি কেন? কোনো সন্দেহ আছে তোমার? দেখুন রেগে এখন কিছু দেখতে পারবো না, পরে দেখে নিব আমি হালক বিরক্তি নিয়ে। সেটা তো আপনাকে দিয়ে হবে না, মুখ ফসকে। তাই, আসো দেখাই আমি কি পারি আর না পারি দাঁতে দাঁত চেপে। এই না না, আমি তো মজা করছিলাম। আপনি এতটা রেগে যাচ্ছেন কেন? ভয় পেয়ে দ্রুত বলে উঠি। আমার এমন কথা উনি অপেক্ষা করে আমার দিকে এগিয়ে আসতে আসতে বলে উঠে, তাই আমি কিন্তু মোটেও মজা করছি না এখন। বিয়ে করা বউ আমার আর বউকেই আদর করব না আমি, তা কি হয় নাকি? আসো কাছে আসো। উনাকে আমার দিকে অগ্রসর হতে দেখে আমি সাথে সাথে 2 কদম পিছিয়ে গিয়ে খানিকটা সাহস নিয়ে দ্রুত তাড়া দিয়ে উনাকে ভয় দেখানোর জন্য বলে উঠি, দূরে থাকুন আমার থেকে, কি সাংঘাতিক বাজে লোক রে বাবা। আমার কাছে আসলে আমি একদমই মেরে দিব আপনাকে। আপনি তো জানেন না আমার কত শক্তি আছে। হু হ হ। আমার এমন কাজে উনি আরো উৎসাহিত হওয়া ভাব নিয়ে এগোতে এগোতে বলে উঠে, তাহলে তো ভালো হয়, তোমার এই শক্তিটা কাজে দিবে আমার জন্য এখন। এই কাছে আসবেন না, আমি কিন্তু মেরে গুম করে দিব আপনাকে এই জঙ্গলের মধ্যে ভয় দেখিয়ে। আচ্ছা সমস্যা নেই, ডোন্ট কেয়ার ভাব নিয়ে। আমি কিন্তু আপনাকে জেলে দিব, পুলিশ কেস করব ভয়ে সিটিয়ে যাওয়া অবস্থায়। তাই পুলিশকে গিয়ে কি বললে যে আমার স্বামী আমাকে আদর করছে বেশি বেশি আর তার জন্য আমি পাগল, আপনাদের কাছে নালিশ করতে এসেছি স্বামীর নামে এটা বলবে। তখন পুলিশ তোমার কেসটা না নিয়ে উল্টো তোমাকেই বলবে যে তুমি পাগল, মজা করে। উনার এমন কথায় আমি আর নিজেকে ধরে রাখতে না পেরে টলমলে চোখে উনার দিকে তাকিয়ে থেকে চাপা সুরে বলে উঠি,
আপনি এমন করছেন কেন আমার সাথে? আমার টলমলে চোখ দেখে উনিও থেমে যায়, পড়ে আমার দিকে তাকিয়ে থেকে কপাল কুঁচকে বলে উঠে, সমস্যা শেষ হয়ে গেছে, তোমার বকবক করছো যে। উনাকে স্বাভাবিক কণ্ঠে কথা বলতে দেখে আমিও নিজেকে সাথে সাথে স্বাভাবিক করে দ্রুত বলে উঠি, না না, শেষ হয়নি, আছে তো। তাহলে বলছো না কেন? মানে আমার পেয়েছে কাচুমাচু করতে করতে। কি আবার ভ্রু কুঁচকে। উনার কথা আমি এবার নিজের দুহাত দিয়ে পেট চেপে ধরি, আমাকে এমন করে ধরতে দেখে উনি সাথে সাথে কপাল কুঁচকে বলে উঠে, তোমার পেটে সমস্যা হচ্ছে নাকি? তোমাকে এই পরিবেশে কোথায় নিয়ে যাব আমি? উনার কথা মানে বুঝতে পেরে আমি নাক মুখ ছিটকে দ্রুত বলে উঠি, ছি ছি, আপনার কি বাজে চিন্তা, বাথরুম পাই না আমার কখনোই, হু হ হ। মানে, সবার হয়, তোমার হয় না? তুমি যে এত এত খাও, এইগুলো যায় কই তোমার? সমস্যা হয় না তোমার থাকতে? আরে না হয় তো আমার। কি হয় তোমার? আপনি যা বুঝাতে চাইছেন তাই। কি বুঝাতে চাইছি আমি? উফ, আপনি যা এখন আমাকে বললেন সেটাই আর কি। কি বলেছি তোমাকে? উনার এমন কথা পেঁচানো দেখে আমি রেগেমেগে চোখ বন্ধ উচ্চ স্বরে চিৎকার করে বলে উঠি, আমার বাথরুম হয় হয় হয়। গাড়ির পিছনে সিটে বসে আছি আমি, ড্রাইভার সাথে সামনের সিটে বসে আছে আসিফ নামক উনার বিশিষ্ট পদার্থ ব্যক্তিটি। গাড়িটি আপন গতিতে ছুটে চলছে আমার বাড়ির দিকে, আমি চুপচাপ শূন্য অনুভূতি নিয়ে বসে আছি, আপাতত কোনো কথা বলার ইচ্ছা করছে না আমার, কেন জানি নিজের ভিতর থেকে একটা খারাপ লাগা কাজ করছে, হয়তো উনার বলা কথার জন্য এখনো এমনটা লাগছে আমার। উনার বলার কথাগুলো আমাকে এখনো জ্বালাচ্ছে গভীরভাবে। আমার সচরাচর এমনটা কখনো হয়ে থাকে না, কোনো বিষয় নিয়ে আমি বেশিক্ষণ ধরে মন খারাপ করে রাখতে পারি না, বিষয়টি আমি অল্পতেই ভুলে যাই, সেটা যত বড়ই হোক না কেন। কিন্তু এখন কেন পারছি না উনাকে ভুলে যেতে? হয়তো উনার করা অদ্ভুত আচরণগুলোর জন্য। আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উনার সাথেই মাঝ রাস্তায় আটকে ছিলাম আমি। উনাকে এতটা বিরক্ত করার পরও উনি আজকে আমার সাথে কোনো রকম খারাপ আচরণ না করলেও শেষ দিকে করেছে বাজে ভাবে, পড়ে আমাকে উনার ভাইয়ের সাথে বিয়েটা করে নেওয়ার জন্য বলে গেছেন সরাসরি। এই মুহূর্তে উনি আমার সাথে নেই, উনি অন্য গাড়ি নিয়ে উনার নিজ অবস্থানে ফিরে গেছে অনেক আগেই। আর আমাকে আসিফের সাথে সেফলি বাসায় পৌঁছিয়ে দেওয়া হচ্ছে। আসিফ ঘন্টা খানিক আগেই আমাদের খুঁজে পেয়েছে, আমরা যখন রাস্তায় আটকা পড়ে কোনো রকম হেল্প পাচ্ছিলাম না, প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, তখনই আসিফ আমাদেরকে খুঁজতে খুঁজতে রাস্তায় আটকা অবস্থায় পেয়ে যায়। মানে যখন উনার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করতে পারছিল না, তখন উনাকে খুঁজা অনুসন্ধান জারি রেখে উনি যেই রাস্তা ধরে গাড়িটি নিয়ে বের হয়েছিল, আসিফও উনাকে খুঁজার জন্য ঠিক একই রাস্তা ধরে বডিগার্ড নিয়ে বের হয়, তাই আমাদের অতি সহজেই রাস্তায় আটকা অবস্থায় পেয়ে যায়। আসিফ দুটো গাড়ি নিয়ে আসায় একটাতে আমাকে আর আসিফকে পাঠানো হয়, অন্যটা উনি চলে যায়, আর উনার আটকা পড়া গাড়িটি ড্রাইভার দিয়ে গ্যারেজ পাঠানো হয়। আসিফ আসার সাথে সাথে উনি আসিফের সাথে কি যেন কথা বলে আমাকে কিছু না বলেই চলে যাচ্ছিল। আমি উনাকে এমন করতে দেখে পিছন থেকে ডেকে বলে উঠি, বাই না বলেই চলে যাচ্ছেন? আমার এমন কথায় উনি আস্তে করে পিছন ফিরে তাকায় আমার দিকে, পড়ে দায়সারা ভাব নিয়ে সোজা সাপটা ওর দিয়ে বলে উঠে, বাই। ব্যাস করুণ কণ্ঠে। আমার কথায় কপাল কুঁচকে এলো উনার, উনি আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে থেকে তিক্ত গলায় উস্কো মেজাজে বলে, তো আরো কিছু শুনতে চাও নাকি তুমি? তোমার মতো মেয়েকে 3 ঘন্টা যাবৎ টলরেট করে এসেছি আমি, দায়ে পড়ে নয়তো তোমার মতো মেয়েকে আমার চারপাশে ঘুরার সুযোগও পাই না। আমার চারপাশে ঘুরার জন্য টপ লেভেলের যোগ্যতা লাগে সবকিছুতেই, যেটা তোমার নেই। আর তোমার সাথে থেকে এমনিতেই পাগল হয়ে গেছি আমি, আরো পাগল বানানোর জন্য তোমার সাথে আরো কিছুক্ষণ রাখতে চাও নাকি আমায়? উনার এমন কথায় মুহূর্তেই চোখে জল চলে আসে আমার। এতক্ষণ তো উনি ভালোই ছিল, হঠাৎ করে কেন আমাকে আমার অবস্থান বুঝাতে চাইছে উনি? আমি উনাকে দিকে তাকিয়ে থেকে কান্না আটকানো চেষ্টা করে চাপা স্বরে প্রতিবাদী গলায় বলে উঠি, আমাকে 3 ঘন্টা যাবৎ দেখে রাখার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমার অবস্থান নিয়ে আপনাকে চিন্তা ভাবনায় না করলেও চলবে। তোকে করবে রুদ্র? তোমার তো আবার বড়লোক ঘরে বিয়ে হচ্ছে, কংগ্রাচুলেশন। বড়লোক স্বামী পেয়ে যাচ্ছ তুমি, তোমার অবস্থান তো এমনি এমনি চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমাকে তো আর কষ্ট করতে হচ্ছে না। সো লাকি টু ইউ, এমন কপাল কই জনের হয় বলো? এখন তাড়াতাড়ি বিয়েটা করে নিয়ে আমার লাইফ থেকে দূর হও।
উনার এমন সব কথায় আমি ভিতর থেকে রাগে ফেটে যাচ্ছি। উনি আমার সাথে কেন এমন বাজে সব কথাগুলো বলছেন সেটা একমাত্র উনিই জানেন। আমি কি এমন করেছি উনার সাথে যে উনি পদে পদে আমাকে অত্যাচার নয়তো ছোট করে কথা বলে? আমি উনার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থেকে দাঁতে দাঁত চেপে বলি, আমার কোনো রকম শোকখ নেই আপনার মতো বাজে লোকের ফেসটাও দেখার, আর আমি কাকে বিয়ে করব সেটা আপনাকে বলে করব না অবশ্যই। আর বাকি রইল আমাকে নিয়ে চিন্তা ভাবনায় করার, সেটা অনায়াসেই রুদ্রই করে থাকবে, কারণ উনি কিছু দিন পর আমার বিয়ে করা স্বামী হবে। স্বামী কথাটা বলার সাথে সাথে মুহূর্তের মধ্যেই যেন উনি তেলেবেগুনে জ্বলে উঠে নিজের দুহাত মুষ্টিবদ্ধ করে লাল লাল চোখে আমার দিকে রাগীভাবে তেড়ে আসতেই আসিফ পাশ থেকে দ্রুত এগিয়ে এসে উনার পথ আটকিয়ে কিছু বলে কানে কানে যা শুনে উনি মুহূর্তেই আমার দিকে রাগীভাবে তাকিয়ে থেকে হনহন করে নিজের গাড়িতে উঠে চলে যায়, আর আমি আসিফকে নিয়ে চলে আসি অন্য গাড়িতে। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে এমন সব চিন্তা ভাবনায় করে নিয়ে আস্তে করে উঠে বসি আমি, পড়ে এক পলক সামনে আসিফ দিকে তাকিয়ে থেকে গাড়ির জানালা দিয়ে বাহিরের দিকে তাকায় শূন্য চোখে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ করে পাশ থেকে উচ্চ স্বরে আমার ফোনটা বেজে ওঠে লাউডলি। কে ফোন করেছে না দেখেই আমি কল রিসিভ করে আস্তে করে কানে ধরতেই কেউ ফোনের অপর পাশ থেকে উদ্বিগ্ন হয়ে দ্রুত বলে উঠে, মায়া পাখি তুমি ঠিক আছো তো? কণ্ঠটি বেশ অপরিচিত হওয়ার কপাল কুঁচকে তাকায় ফোনটির দিকে। কে হতে পারে বিষয়টি জানার জন্য আবারও ফোনটি কানে ধরি। আমি কিছু বলতে যাব তার আগেই ওপাশ থেকে ব্যক্তিটি খানিকটা শান্ত ভঙ্গিতে বলে উঠে, মায়ু পাখি আমি রুদ্র। ও আচ্ছা আপনি। হুম। মায়ু পাখি তুমি আমাকে না বলে হৃদের সাথে কেন যেতে গেলে? তোমাকে না পেয়ে আমি কতটা টেনশনে ছিলাম তোমাকে নিয়ে দুপুর থেকে, তোমার কোনো আইডিয়া আছে? উনার কথায় বুঝতে পারি উনার সাথে হৃদ খানের কথা হয়েছে। রুদ্র হৃদ খান থেকেই জানতে পেরেছে যে আমি এতক্ষণ উনার সাথেই ছিলাম, কিন্তু আমি কিভাবে হৃদ খানের গাড়িতে পৌঁছালাম সেটা জানে না রুদ্র। তাই শুরু থেকে সবটা খুলে বলি রুদ্রকে কিভাবে হৃদ খানের গাড়িতে পৌঁছালাম, কিন্তু হৃদ খানের বলা বাজে কথাগুলো বলিনি রুদ্রকে। সবটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে রুদ্র পরে শান্তভাবে আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, মায়ু পাখি আমার ভাই একটু একটু অন্য রকম, মানে একটু বেশি রাগী মানুষ, কখনো কাউকে আপন করে নিতে পারে না সহজভাবে, তবে যদি একবার আপন করে নেই তাহলে তার জন্য সবটাই করবে নিজের মতো করে। আর তোমাকে হৃদ এখনো ভালো করে চিনে না, একবার আমার সাথে বিয়ে হয়ে গেলে তোমাকেও আপন করে নিবে, দেখে নিও। আচ্ছা বাদ দাও সেসব কথা, এখন শুনো আমি আসছি তোমাকে নিতে। আসিফ তোমাকে আমার বলা লোকেশনে নিয়ে আসবে, পরে আমি তোমাকে তোমার পরিবারের দিয়ে আসবো যাতে তোমার কোনো সমস্যা না হয়। উনার এমন কথায় আমি আস্তে করে ছোট শব্দে বলে উঠি, রাস্তায় দাঁড়িয়ে আছি আমি, দুপুর 1:10 বাজে, ভার্সিটি শেষ করে বাসায় যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে রিকশার জন্য দুপাশে চোখ বুলোচ্ছি। আমার পঞ্চ বান্ধবীরা কেউ আপাতত আমার সাথে নেই, ওরা এখনো ভার্সিটিতেই আছে, ক্লাস করছে। তাহলে বলতে পারেন ওরা ক্লাস করছে আর আমার ক্লাসটা শেষ হলো কি করে? তাই তো তাহলে বলছি আজকে বাসায় তাড়াতাড়ি যেতে বলেছে আম্মু ভাবির বাসায় যাওয়ার জন্য, তাই আমি বাকি ঘন্টাগুলো না করেই বাসার দিকে ছুটে চলছি। কাঠপুরা রোদের মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে অনাকাঙ্ক্ষিত রিকশাটি পেয়ে গেলেম আমি। রিকশার উঠতেই রিকশাটি আপন গতিতে চলতে লাগলো আমাদের বাসার দিকে। আমি রিকশায় বসে রোদে তাপে দগ্ধ হয়ে বিরক্তি নিয়ে নিজের এক হাত মাথার ওপর রেখে অন্য হাতে ফোন টিপছি আমি। এমনত অবস্থা কিছুক্ষণ রিকশায় বসে থাকার পর হঠাৎ করে রিকশাটি থেমে যায় মাঝ রাস্তায়। আকস্মিকভাবে হঠাৎ করেই রিকশা থামার কারণে আমি খানিকটা সাথে সাথে সামনের দিকে ঝুঁকে পড়ি। আমার সামনের দিকে ঝুঁকে পড়ার কারণে হাত থেকে ফোনটি রাস্তায় পড়ে যায় সাথে সাথে। সম্পূর্ণ বিষয়টি বুঝতে বেশ কিছুক্ষণ সময় লাগে আমার। পরে বিষয়টি বুঝতে পেরে রাগী দৃষ্টিতে তাকায় রিকশা মামার দিকে। এমন করে কেউ রিকশা চালায় নাকি? আজব, আজ উনার মামার জন্য এক্সিডেন্ট হতে হতে বাঁচলাম। রেগে মামা দিকে তাকাতেই চোখে পড়ল রিকশা মামার অপরাধী দৃষ্টি, যা আমার দিকেই নিক্ষেপ করা। আমি উনার এমন দৃষ্টি অপেক্ষা করে উনাকে কিছু বলতে যাব তার আগেই মামা আমাকে বলেন, আপাজান মই কিছু করি নাইকা, দেখেন সামনে কাইজা ঝগড়া চলতাছে, খেল লাইগা মোর গাড়ি থামাতে হইছে। রিকশা মামার আজগুবি কথা শুনে কৌতূহল চোখে সামনের দিকে তাকায়। সামনে কিছু মানুষের মারামারি, বিষয়টি চোখে পড়ল আমার। আমাদের থেকে খানিকটা দূরে অনেকগুলো মানুষকে মারামারি করতে দেখে কৌতূহল নিয়ে রিকশা মামাকে প্রশ্ন করে বলি, সামনে কিসের ঝগড়া চলছে মামা?
আপাজান মই কেমনে কমু হেগো কারা কাইজা করতেছে। রিকশার মামা এমন কথায় বিরক্তির সাথে সাথে একরাশ কৌতূহল জাগে মনের মধ্যে, সাথে চরম ইচ্ছাটাও জেগে ওঠে মনের মধ্যে যে সামনে কি হচ্ছে সেটা দেখার জন্য। আমি এমন আগ্রহ সাথে সামনের দিকে তাকাতে তাকাতে রিকশা থেকে নেমে রিকশার ভাড়া মিটিয়ে সামনের দিকে দুগদম এগিয়ে যেতেই পিছন থেকে মামা নিষিদ্ধ সুরে বলে উঠে, আপামুনি যাবার লাগাচ্ছেন নাকি? যাইয়েন, ওইখানে জায়গাটা ভালা না। মামার আজগুবি কথাগুলো আপাতত আমার কান অবধি পৌঁছাতে পারিনি, তাই উনার কথা অপেক্ষা করে সামনের দিকে এগিয়ে গেলাম। কিছু দূর এগোতেই সামনে কিছু লোককে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। আমি তাদেরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে মুহূর্তেই আমার ভয় মাথা ঝিম ধরে উঠে। ভয়ে সিটিয়ে যাওয়া অবস্থায় চারপাশে ভীতু চোখ বোলাই কিছু কালো পোশাকধারী লোক এই মানুষগুলোকে কেটে রাস্তা রক্তাক্ত অবস্থায় ফেলেছে নির্দয়ভাবে। আমার চারপাশে এত এত রক্তের ছড়াছড়ি দেখে মুহূর্তেই মাথা আমার ঘুরিয়ে উঠে। নিভু নিভু চোখে ধীর পায়ে আবারও সামনের দিকে এগোতে থাকি। আমি ঢলতে ঢলতে সামনের দিকে এগিয়ে যেতে যেতে পাশ থেকে এক লোক অন্য লোককে নিষিদ্ধ সুরে বলে উঠে, ভাই সামনের দিকে যাইয়েন না, সামনে রিদ খানের লোক মারামারি করছে। ওদের কাজে ব্যাঘাত ঘটালো রিদ খান কাউকে রেখাই দেয় না, জানে মেরে দেয়। তাই বলছি ভাই সামনে যাইয়েন না পারলে। বাকি কথাগুলো আমার কান অবধি পৌঁছানোর আগের আমি হাঁটতে হাঁটতে বেশ সামনের দিকে চলে আসি লোকগুলোকে পিছনে ফেলে। হাঁটতে হাঁটতে একদম মারামারি কাছে চলে আসি। আমার চোখে সামনে সবাই ভয়ানকভাবে কাটাকাটি করছে দক্ষ হাতে। আমার চারপাশে এমন গা গুলানো হাড় কাঁপানো ভয়ানক দৃশ্য দেখে মুহূর্তেই পাথর মূর্তির মতো দাঁড়িয়ে থাকি রাস্তা মাঝ বরাবর। আমার চোখে সামনে আসিফ তার সাথে কালো পোশাকধারী লোকগুলোকে নিয়ে ভয়ানকভাবে কাটে রেখে দিচ্ছে দক্ষ হাতে। আসিফকে চোখের সামনে দেখতে পেয়ে আমি কিছু না বলে টায় জায়গায় দাঁড়িয়ে পড়ি ওদের দিকে তাকিয়ে থেকে। এসব দেখার পর কি করব কিছুই বুঝতে পারছি না আমি, সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছি নিমিষেই। আমি কখনোই এমন ভয়াবহ দৃশ্য দেখেনি, জীবনের প্রথম এমন হাড় কাঁপানো দৃশ্য দেখছি আমি। কথাগুলো ভেবে আবারও চোখে তুলে সামনের দিকে তাকাতে যাব তখনই পাশ থেকে একজন লোক এসে দ্রুত আমার গলায় ছুরি আটকে ধরে পড়ে রিদ খানকে উদ্দেশ্য করে বলে উঠে, আমাদেরকে যেতে দে রিদ, নয়তো এই মেয়েটাকে জানে মেরে দিব। লোকটা এতটা দ্রুত আমার গলায় ছুরিটি চেপে ধরে যে কিছুই বুঝে উঠতে পারিনি আমি, কিন্তু যখন বুঝতে পারি তখনই ভয়ে জান যায় যায় অবস্থা আমার। আমি বাকরুদ্ধ হয়ে ভয়ে সিটিয়ে যাওয়া অবস্থায় গুন্ডা লোকটি দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে তাকাতেই চোখে পড়ল গাড়ির ডিক্কি ওপর এক পা তুলে তার ওপর নিজের একটা হাত রাখা, আর সেই হাতেই একটা বন্দুকটা চেপে ধরে বসে আছে আরাম করে রিদ খান। কিন্তু আমার এমন অবস্থা দেখেও উনার কোনো হেলদোল হলো না, উল্টো নিজের অলসতা ঝেড়ে ওই অবস্থায় সোজা সাপটা উত্তর দিয়ে বলে, তো আমি কি করব, মেরে দে। মারবি তুই আর জিজ্ঞেসা করছিস আমাকে? তোর মারার হলে মেরে দে। উনার এমন কথায় আমি উনার দিকে টলমলে চোখে তাকিয়ে থাকি, কিছু বলার বা করার স্বাদ আমার নেই। আমি পাথর মুতি মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছি উনার দিকে তাকিয়ে থেকে, সাথে নিজের নিঃশ্বাসটা যেন হা করেও নিয়ে পারছি না, হঠাৎ করেই নিঃশ্বাসটাও আটকে আসছে জোরে সরে। আমার এমনতো অবস্থায় পাশের গুন্ডা লোকটা আরো জোরে চেপে ধরে ছুটিটা আমার গলায় উনাকে হৃদভয় দেখানোর জন্য। গুন্ডা লোকটার এমন কাজে ভয় নামক বস্তুটি রিদ খানের আশেপাশে যেতে পারিনি। রিদ খান ভয় পাবে তো দূর, উল্টো বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে, কখন আমাকে মারবে সেটা দেখার জন্য। রিদ খানকে এত মনোযোগ সহকারে আমাদের দিকে তাকাতে দেখে গুন্ডা লোকটি এবার ছুটি আমার গলার সাথে লাগিয়ে আরো চেপে ধরে শক্ত হাতে, এতে করে সাথে সাথে আমার গলার খানিকটা কেটে যায় আর সেই কাটা জায়গায় দিয়ে ছুঁয়ে ছুঁয়ে রক্ত ঝরতে থাকে ধীরে ধীরে। গুন্ডা লোকটি ছুরিটি আমার গলার সাথে লাগার সাথে সাথে আমার নিঃশ্বাস আটকে আসার মতো জোরে শব্দ করে উঠি, সাথে চোখ দিয়ে আমার অঝোর ধারা পানি ঝরতে লাগে। আমার এমন অবস্থা দেখে গুন্ডা লোকটি রিদ খানকে তাড়া দিয়ে আবারও বলে উঠে, সত্যি বলছি রিদ, মেরে দিব, কিন্তু মেয়েটিকে আমাদের যেতে দে বলছি। তোর কি মনে হয় আমি তোর সাথে মিথ্যা বলছি? মেরে দিতে চাইছিস, জাস্ট মেরে দে, ফালতু বকবক করে সময় নষ্ট না করে কপাল কুঁচকে মেরে দিব, কিন্তু ভয় দেখিয়ে। আচ্ছা মার। রিদ খানের এমন সোজাসাপটা উত্তর পেয়ে গুন্ডা লোকটি ভয় পেয়ে যায়, কি করবে কিছুই বুঝতে না পেরে আবারও তাড়া দিয়ে বলে উঠে, তোর জন্য একটা নিষ্পাপ মেয়ের জীবন যাবে, কিন্তু তাই বলছি আমাদের যেতে দে, ভালোই ভালোই নয়তো।
গুন্ডা লোকটির এমন কথায় হৃদ খান বাঁকে হেসে লোকটি দিকে তাকিয়ে থেকে বলে উঠে, নয়তো যা করার কর, আমার কি। একটা জিনিস কি জানিস রকি, আমাদের কালো দুনিয়ায় দয়া মায়া জিনিসটাই কাজ করে না। কখনোই কালো দুনিয়ায় বাদশাহদের দুর্বলতা থাকে না, যা আমার মধ্যেও নেই। যাদের দুর্বলতা থাকে তারা কখনোই কালো দুনিয়ায় বাদশাহ হতে পারে না। আমাদের কখনোই উইক পয়েন্ট থাকে না, কারণ আমাদের প্রথম কাজেই মানুষের উইক পয়েন্ট নিয়ে খেলা করা আর তাদেরকে ব্যবহার করা। যা তুই করতে চাইছিস সেই মুহূর্তে আমার সাথে, আর তোর সব কয়টা চেষ্টাই বারবার ভুল নাম্বারে ডায়াল হচ্ছে, কারণ না আমার এই মেয়েটা প্রতি কোনো রকম দয়া মায়া হচ্ছে আর না তোর প্রতি। কথাগুলো বলেই আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ থেমে আবারও বলে উঠে, তাই বলছি আগে তুই এই মেয়েটাকে মেরে দে, পরে না হয় আমি তোকে মেরে দিব, কি বলিস? ভ্রু নাচিয়ে উনার এমন হৃদয় কাঁপানো কথায় মুহূর্তেই আমার কলিজা কেঁপে উঠছে, বারবার পুরো শরীর হিম ধরে ঠান্ডা হয়ে আসছে মুহূর্তেই। একটা মানুষ কতটা নির্দয় হলে নিজের বউকে অন্যের হাতে তুলে দিতে পারে তাকে মরার জন্য। উনার জন্য মনের মধ্যে একরাশ রাগ সৃষ্টি হওয়ার সাথে সাথে ঘৃণা জন্ম নেই অতিরিক্ত। কিন্তু উনার ঘৃণা করা ছাড়া আর কিছুই ছিল না করার মতো। যদি কোনো কথা বলতে চাই তো উনার হাতে মরতে হবে আগে, আর তাই কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকা ব্যাটার মনে হচ্ছে, কারণ উনি আমার এতটাই অপছন্দের যে উনার হাতে মরার থেকে এই গুন্ডা লোকটি হাতে মরার অনেক বেশি পছন্দনীয় মনে হচ্ছে। তাই কপালের হাতে সবকিছু ছেড়ে দিয়ে টায় জায়গায় দাঁড়িয়ে থাকি চুপচাপ গুন্ডা লোকটি হাতে মরার জন্য। আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হৃদ খান আমার দিকে কপাল কুঁচকে তাকায়। হৃদ খানকে আমার দিকে তাকাতে দেখে আবারও গুন্ডা লোকটি হৃদ খানকে উদ্দেশ্য করে বলে উঠে, হৃদ আমি বারবার বলছি আমাদেরকে যেতে দে, নয়তো মেয়েটি জানে শেষ করে দিব। রকি নামক লোকটি কথা বলেই সাথে সাথে আমার গলায় ছুরিটি আরো শক্ত করে চেপে ধরে, এতে করে আমার গলা কাটা জায়গাটি বেশ খানিকটা জায়গায় কেটে যায়, আর যার কারণে ভয় আমি ঝিম ধরা অবস্থায় ঢলতে থাকি। দাঁড়িয়ে থাকা অবস্থায় আদু আদু চোখে সামনের দিকে উনার দিকে তাকায় আমি। রকির বারবার একই কথাগুলো রিপিট করার কারণে মুহূর্তেই রেগে যান উনি। পরে রাগে রি রি করতে করতে গাড়ি ডিক্কি থেকে লাফ দিয়ে নেমে দক্ষ হাতের সাথে সাথে শুট করে রকির কপার বরাবর। উনার গুলি করার সাথে সাথে রকি মাটিতে লুটিয়ে পড়ল, সাথে সাথে পড়ে উনি হৃদ রকি লাস্টি দিকে ক্ষেপ্ত চোখে তাকিয়ে থেকে মুখ শক্ত করে বলে উঠে, মেরে দিব, মেরে দিব। বারবার একই কথা শুনতে ভালো লাগে না আমার। প্রথমেই বলেছি মারার হলে মেরে দে, কথাটা শুনলি না আমার নিয়ে, এবার তুই নিজেই মর শালা। উনার এমন কথা বা কাজে আমি ঘোলাটে চোখে একবার উনার দিকে তাকিয়ে থেকে আস্তে করে নিচে রকির লাশটি দিকে তাকায়। উনি রকিকে গুলি করার কারণে রকির চারপাশে রক্তে ভেসে যাচ্ছে মুহূর্তেই। রকির অঝরধারা রক্ত হতে দেখে সেটা আর নিতে পারিনি আমি, কারণ আমার ছোট থেকেই রক্তের প্রতি অনেক বেশি ফোবিয়া। তাই রক্তের দিকে তাকিয়ে থেকে আস্তে করে ঢলে পড়ি রাস্তায় রকির লাশটি পাশে। তারপর কি হয়েছে কিছুই বলতে পারি না আমি। আদু আদু চোখ খুলে তাকায় আমি, চোখে সামনে সবকিছু ঝাপসা দেখে চোখটা কিছুক্ষণ বন্ধ রেখে আবার অধীর গতিতে চোখটা খুলে সামনের দিকে তাকায় আমি। স্বাভাবিক চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কপাল কুঁচকে এলো আমার। নিজের চারপাশটা বেশ অপরিচিত লাগায়, শুয়ে থাকা অবস্থা চারপাশে চোখ বুলিয়ে বুঝার চেষ্টা করি কোথায় আছি আমি। আমার শত চেষ্টা পরও নিজের অবস্থানটা বুঝতে পারিনি যে আমি কোথায় আছি। চারপাশে চোখ বুলিয়ে আস্তে করে উঠে বসার জন্য নড়েচড়ে উঠতেই হাতে কিসের যেন টান অনুভব করি, সাথে ছিনছিন ব্যথাও লাগে। ব্যথা লাগার কারণে আমি চোখ ঘুরিয়ে পাশে তাকায়, তখনই চোখে পড়ল আমার হাতে লাগানো স্যালানের ক্যান। আমি ক্যানসহ হাতটি ওপরে তুলতেই পাশ থেকে কেউ উত্তেজিত কণ্ঠে বলে উঠে, মায়ু পাখি তোমার জ্ঞান ফিরেছে, তুমি এখন কেমন আছো? কারো এমন কথায় আমি সাথে সাথে ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়, তখনই চোখে পড়ল রুদ্রকে আমার পাশে দাঁড়িয়ে আছে, চোখে মুখে বেশ আতঙ্ক ছাপ, হয়তো কিছু নিয়ে বেশ ভয় পেয়ে আছে এমন একটা ভাব রুদ্রের মধ্যে। আমি তাকাতেই রুদ্র চোখ মুখে খুশিতে চকচক করে ওঠে, নিজের ঠোঁটের মধ্যে হাসি রেখা টেনে আমাকে আবারও বলে উঠে, বললে না তো এখন কেমন লাগছে তোমার? এটা কোথায় আমি? আর আপনি এখানে কেন? আমাকে এইভাবে শুয়ে রাখা হয়েছে কেন?
আস্তে আস্তে মায়ু পাখি, তুমি একসাথে এতগুলা প্রশ্ন করলে আমি উত্তর দেব কি করে? আমি একটা করে তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি, ঠিক আছে তো? হ্যাঁ, কি যেন বললা তুমি প্রথমে? কোথায় আছো? তাই তো, এটা হসপিটাল। তুমি এখন হসপিটালের কেবিনে শুয়ে আছো অজ্ঞান অবস্থায় দীর্ঘবার ঘন্টা যাবৎ। তোমাকে দুপুর 2টোর সময় হসপিটালের আনা হয়েছে আর এখন রাত 1টা বাজে। তুমি দীর্ঘ 12 ঘন্টা যাবৎ অজ্ঞান অবস্থায় ছিলে। তুমি জানো তোমাকে নিয়ে কতটা টেনশনে ছিলাম আমরা সবাই। তোমার যদি কিছু হতো তাহলে আজ আমার কি হতো? আর সাথে আসিফকে অসংখ্য ধন্যবাদ জানাতে মন চাইছে। আজ যদি আসিফ তোমাকে সময় মতো হসপিটালের না আনতো তাহলে তো আজ তোমার সাথে সাথে আমিও মরে যেতাম নিঃশ্বাস আটকে। রুদ্র এমন কথায় আমি শিহরিত হয়ে চমকে উঠি। আমি গত 12 ঘন্টা যাবৎ অজ্ঞান অবস্থায় হসপিটালের কেবিনে শুয়ে আছি, তাহলে আমার পরিবার কোথায়? ওরা নিশ্চয় আমার জন্য অনেক টেনশন করছে আমাকে না পেরে। বাবা, ভাইয়া, মা, ভাবি, আপু সবাই এতক্ষণে হয়তো আম্মু আমার পাগল পাগল হয়েও গেছে আমার টেনশনে। এমনিতে যদি আমি কোনো কারণ মাথায় অল্প আঘাতও পাই সেটাই মেনে নিতে পারে না আমার পরিবারের কেউই। সবার চোখে মুখে তখন আমাকে নিয়ে টেনশনে আর ভয়ে ছাপ স্পষ্ট ফুটে ওঠে অজানা কারণে। আর এখন তো আমাকে স্বয়ং খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো এতক্ষণে সবার অনেক বেশি খারাপ অবস্থা হয়ে গেছে। আমি এমন সব চিন্তা ভাবনায় মাঝেই ভয়ে ভয়ে নজর রুদ্র দিকে তাকিয়ে থেকে আবারও বলে উঠি, আমার আম্মু আব্বু যাব, আমার পরিবারের সবার সাথে আমি কথা বলতে চাই, প্লিজ আপনি আমাকে সবার সাথে একটু কথা বলিয়ে দিন। সবাই আমার জন্য টেনশনে করছে অনেক। আমি বাসায় যাব। আমাকে অস্থির হতে দেখে রুদ্র দ্রুত আমাকে শান্ত করার জন্য সান্ত্বনা সুরে বলে উঠে, কাউল কাউল মায়ু পাখি, তুমি শান্ত হও আগে। তোমার পরিবারের সবাই এখানেই ছিল দুপুর থেকে। কিছুক্ষণ আগে তাদেরকে আমি বাসায় পাঠিয়ে দিয়েছি আরিফকে দিয়ে। এখন শুধু তোমার মা আর আমি আছি হসপিটালের। তোমার মা তোমার পাশের সিটেই ঘুমিয়ে আছে দেখো তুমি। আর হ্যাঁ, এখন তোমার মাকে ডাকার দরকার নেই। আমি আছি তো তোমার পাশে, ভয় নেই তোমার কেমন? আর দুপুর থেকেই তোমার টেনশনে টেনশনে কান্না করতে করতে শেষ তোমার আম্মু। বারবার বলছে এবার যদি তোমার কোনো কিছু হয় তো উনি নাকি বাঁচবে না। তোমার পরিবারের সবাই তোমাকে দেখে গেছে এখানে, আর কাল তোমাকে রিলিজ করা হবে, তাই তুমি কালই বাসায় যেতে পারবে। রুদ্র কথায় আমি পাশ ফিরে আম্মু দিকে তাকালাম। চোখের সামনে আম্মু ঘুমন্ত চেহারাটা দেখে মনের মধ্যে প্রশান্তি অনুভব করছি। কিন্তু আবারও হঠাৎ রুদ্র আজব কথা। চমকে উঠে রুদ্র দিকে তাকায় আমি। আমাকে তাকাতে দেখে ভ্রু কুঁচকে রুদ্র বলে উঠে, আচ্ছা, তোমার কি আগে কখনো কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল? উনার কথায় তো তাই মনে হচ্ছিল আমার। না তো, আমার কখনোই এমন কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। আমার তেমন কিছুই মনে পড়ছে না। আর আমার পরিবারের কেউ আমাকে এমন সব কথা কখনো বলেনি। ওরা সবাই তোমার সামান্য অজ্ঞান হওয়াতে এতটা রিয়েক্ট কেন করছিল তাহলে? কৌতূহল নিয়ে। মানে? আমাকে চমকিত হতে দেখে রুদ্র আমার দিকে তাকায় পড়ে নিজেকে স্বাভাবিক করে আমাকে বলে উঠে, মানেটা আমি বলবো কি করে? আচ্ছা বাদ দাও এইসব, পরে দেখা যাবে। তোমার এখন রেস্ট প্রয়োজন, তুমি চুপচাপ শুয়ে থাকো কেমন? রুদ্র এমন সব কথায় আমি মুহূর্তেই চুপ করে গেলাম। পরে আর কিছুই চিন্তা করিনি এইসব বিষয় নিয়ে, কারণ আমার মাথায় এখন অন্য চিন্তা ভাবনায় ঘুরপাক খাচ্ছিল ক্ষণে ক্ষণে। আর সেটা হচ্ছে হৃদ খানকে নিয়ে। জঙ্গল থেকে আসার পর উনার সাথে দেখা হয়নি 10 দিন হয়েছে আমার। আজ হঠাৎ করেই দুপুরে দেখা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। যদিও দুপুরে রিকশা থেকে নেমেছিলাম কৌতূহল নিয়ে, কারণ সামনে কি হচ্ছে সেটা দেখার জন্য, কিন্তু পরে যখন হৃদ খানের নামটা শুনেছি তখন আমি ইচ্ছে করেই সামনে এগিয়ে উনার কাছে গিয়েছিলাম উনাকে দেখতে। কারণ আমার মনটা তখন অনেকটাই ব্যাকুল হয়ে উঠেছিল উনাকে এক পলক দেখার জন্য। তাই এক প্রকার মনের কাছে হার মেনেই বাধ্য হয়ে উনার সামনে গিয়েছিলাম আমি। আর ওইখানের পরিবেশটা যে এতটা ভয়াবহ হবে সেটা আমার চিন্তা ভাবনায় বাহিরের ছিল। তাই উনার বলার সব কয়েকটি কথাও ছিল বড় ধরনের ধাক্কা মতোই। উনার এমন সব কথাগুলো কেন যেন তখন আমি মেনে নিতে পারছিলাম না। ভিতরে ভিতরে পুড়ে মরছিলাম ভীষণভাবে। কেন উনাকে এতটা চাইতে মন চাই আমার সেটাও জানি না আমি। উনার ওপর কেন যেন রাগটাও আসে না আমার। রুদ্রের কথা মতে দুপুরে অজ্ঞান হওয়ার পর আসিফ আমাকে হসপিটালের ভর্তি করিয়েছেন। হৃদ খান নাকি ওইখান থেকেই চলে যায় নিজের মতো করে। সাথে সাথেই আমার জন্য এতটুকু দয়া মায়া হলো তার পাষণ্ড মনে অধিকারী উনি। মাঝে মাঝে হৃদ খানকে খুব ঘৃণা করতে মন চাই, কিন্তু অজানা কারণে তারও করতে পারি না আমি।
কিন্তু আজকের পর খুব খুব করে চাইবো উনাকে ঘৃণা করতে, আর আমি সেটা করতে পারবো, আমাকে সেটা পারতেই হবে, আর এমনটা করতে আমাকে সাহায্য করবে রুদ্র নিজের সাথে আমাকে জরুরি। কথাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। নিশ্চুপে আমাকে হতাশ দেখে রুদ্র আমার পাশে বসে আমার একটা হাত নিজের দুহাতের মাঝে নিয়ে করুণ কণ্ঠে বলল, মায়ু পাখি, তুমিটা আমার সবটা জোরে বিচরণ করছো। তুমি সুস্থ তো, আমিও ঠিক। তাই প্লিজ তুমি কোনো বিষয় নিয়ে টেনশন করো না। যা হবার তো তা হবেই পরে। কোনো বিষয় নিয়ে এখন চিন্তা করাটা জরুরি নয় তোমার জন্য। আস্তে করে উত্তর দিয়ে নিমিষেই নিজের চোখটা বন্ধ করে সিটে মধ্যে গা এলিয়ে শুয়ে পড়ি। এখন আর কিছুই ভালো লাগছে না, তাই কিছুক্ষণ নিজের মতো করে থাকতে চাই। কথা ভেবে একটা সময় ঘুমিয়ে পড়ি ওই অবস্থায়। রুদ্র আমার পাশেই বসে থাকে চুপচাপ আমার দিকে তাকিয়ে থেকে। গভীর ঘুমে তলিয়েছিলাম আমি, কিন্তু হঠাৎ করেই কিছু শব্দ পেয়ে আদু আদু করে চোখ খুলে তাকায়। শব্দের উৎস সন্ধানে চারপাশে নিভু নিভু চোখ বুলিয়ে নেই আমি। চোখে সামনে কিছুই দেখতে না পেয়ে কপাল কুঁচকে এলো আমার। আমার স্পষ্ট মনে আছে কেউ আমার কপাল সাথে তার কপাল মিলিয়ে রেখেছিল বেশ সময় ধরে। সে আমার পাশের বসে ছিল, সাথে অনেকক্ষণ যাবৎ তার চোখের অশ্রু বিসর্জন দিয়েছিল। তার ফুপানোতই ঘুম ভেঙেছে আমার, কিন্তু চোখ খুলে চোখের সামনে কাউকেই দেখতে পাইনি আমি। কে হতে পারে বিষয়টি ভেবে ভেবে রুদ্র অনুসন্ধান করতে লাগি আমি, কারণ আমার পাশে এতক্ষণ যাবৎ রুদ্রই বসেছিল। তাহলে কি রুদ্র কান্না করছিল আমার জন্য? আমার এমন সব চিন্তা ভাবনায় মাঝে রুদ্র কেবিনের দরজার দিয়ে রুমের ভিতরে প্রবেশ করে কিছু ফাইল হাতে নিয়ে, খুব সম্ভবত আমার হসপিটালের কাগজপত্র হবে। রুদ্র আমাকে তাকাতে দেখে হাসি মুখে আমার দিকে এগিয়ে আসে পড়ে সুপ্ত কণ্ঠে আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, কি ব্যাপার, ঘুম ভেঙে গেছে বুঝি ম্যাডামের? রুদ্র এমন কথায় আমি আমার মতো করে বলে উঠি, এতক্ষণ কোথায় ছিলে তুমি? ম্যাডাম কি আমাকে দেখতে না পেয়ে বেশ চিন্তায় ছিল? হুম্মম। আপনি কি বলবেন কোথায় ছিলেন? চোখ গরম করে, ওকে ওকে ম্যাডামকে আর হাইপার হতে হবে না, বলছি কোথায় ছিলাম। আসলে তোমার কিছু টেস্ট করানো হয়েছে, সেইগুলো কালেক্ট করতে গিয়েছিলাম, তাই আসতে একটু লেট হয়ে গেছে। রুদ্রের এমন কথায় আমি চমকে উঠি। তার মানে এতক্ষণ যাবৎ আমার পাশে অন্য কেউ বসে ছিল? কে হতে পারে যে আমার এতটা কাছ থেকে আমার জন্য কান্না করবে? হসপিটাল থেকে এসেছি কাল সকালই। আমার তেমন কোনো সমস্যা ছিল না বলে একটা রাত রেখেই রিলিজ করা হয়েছে আমাকে। কাল একটু বেড রেস্ট নিলেও আজকে বেশ ফুরফুরে আছি আমি। সকাল থেকেই চঞ্চল সহিত এদিক ওদিক ঘুরঘুর করছি আমি। নিশ্চিতে ঘুরঘুর করছি এমন কিন্তু মোটেও নয়, সাথে কথা এক ঝুলি সমান চিন্তা নিয়ে ঘুরছি। আর আমার এত শত চিন্তা কারণ দুটো, একটা হলো যে কাল রাতে হসপিটালের কে বসে ছিল আমার পাশে তা এখনো পর্যন্ত জানা হয়নি আমার। তুই আমার বিয়েটা এগিয়ে আসছে দিন বা দিন, আর অল্প কিছু দিন পরই আমার আবার বিয়ে, অথচ রিদ খানের সাথে আমার ডিভোর্স হয়নি এখনো। এই বিষয়ে উনার সাথে কথা বলার দরকার, কিন্তু উনি রিদ নাকি বাংলাদেশে নেই, লন্ডনে আছে কাজের সুবাদে। আমাকে যেদিন হসপিটালে নেওয়া হয়েছিল সেদিন নাকি উনিও লন্ডনে চলে যায়, আর এখনো আসেনি বাংলাদেশে, কবে আসবে সেটাও জানি না। আচ্ছা, আমি কি বিয়ে বিষয়টা নিয়ে কথা বলবো রুদ্রর সাথে? রুদ্র কি বুঝবে আমাকে? নিজের ভাইয়ের বিরুদ্ধে গিয়ে আমাকে বিশ্বাস করবে কি? এমন চিন্তা ভাবনায় নিয়ে বেটে ওপর পা ঝুলিয়ে বসে আছি। এই মুহূর্তে কি করা উচিত কিছুই জানি না আমি। ঈদ খান আমার জীবন আসার পর থেকে আমার জীবনটা একটা চক্র আকারে ঘুরছে চারপাশে, কখন গিয়ে যে কিসের মধ্যে আটকে যায় আর আমাকে সেটাই করতে হয় কিছু জানি না আমি। ঈদ খান যে ওই দিনের পর থেকে উনার জন্য শুধু ঘৃণাটাই আসে মনের মধ্যে, অন্য কিছুই না। উনার কথা ভাবতে ইচ্ছে করে না আমার। উনাকে নিজের লাইফ থেকে শুধু দূরে রাখতে চাই আমি, যেন উনার কোনো কালো ছায়াও আমি অবধি পৌঁছাতে না পারে, কিন্তু তাও পারি না। অদ্ভুত টান ফিল করি উনার জন্য, আর সেটা কি জন্য সেটাও বুঝে উঠতে পারছি না আমি। কথাগুলো বসে বসে একমনে ভাবছিলাম, কিন্তু হঠাৎ করেই কারো ডাকে মনোযোগ ভস্ম হলো আমার। মনোযোগ ভস্ম হওয়াতে আমি ঘাড় ঘুরিয়ে তাকায় আমি, তখনই চোখে পড়ল আমার গীতিবাচক আম্মুকে। গীতিবাচক আম্মু কেন বলছি তাই তো, তাহলে শুনুন। আম্মু আমার কথা কথা শুধু শাসন করে, গীত গাওয়া টাইপ। মায়া এটা কর, ওটা কর, এখানে যাবি না, ওটা ধরবি না, এমন সব কথা বলে আমাকে নিষেধাজ্ঞা জারি করে রাখে সব সময়, তাই আমি আম্মুকে গীতিকার বলে থাকি সবকিছুতেই। আমার এমন সব চিন্তা ভাবনায় মাঝে আম্মু আমার সামনে এসে দাঁড়িয়ে হাসি মুখে স্বাভাবিক কণ্ঠে বলে উঠে,
মায়ু রেডি হয়ে নিচে আয় তো রুদ্র এসেছে আমাদের বাসায় তোকে সাথে করে নিয়ে যেতে আর রুদ্র নিচেই বসে আছে তোর বাবার সাথে আমার রুদ্রের পরিবারের বড়দের সাথে কথা হয়েছে তোকে নিয়ে তাই তাড়াতাড়ি করে কিছু একটা ভালো দেখে পড়ে নিয়ে নিচে আয় তো মায়ু আম্মুর এমন আদেশ জারির কথায় আমি ভ্রু কুঁচকে বলে উঠি হঠাৎ হুম্মম হঠাৎই তোকে ওদের বাসায় যেতে হবে রুদ্র সাথে ওর আম্মু বলেছে দেখা করতে কেন তুই এত প্রশ্ন কেন করছি তুমি উত্তর দিচ্ছ না তাই আমার এমন কথায় আম্মু খানিকটা থমথমে খেয়ে যায় পড়ে আমার দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে আমার কাট কাট গলায় বলে উঠে তোর এত উত্তর প্রয়োজন কেন হয় সেটাই বুঝি না আমি আর কোনো কথা না বলে চুপচাপ রেডি হয়ে নিচে আয় আম্মু কথাগুলো শেষ করেই আমাকে কোনো রকম কথা বলতে না দিয়ে হনহন করে হেঁটে নিচে চলে যায় আম্মুর এমন হঠাৎ মনোভাবটা বুঝতে পারিনি আমি তাই আম্মুর যাওয়ার দিকে ঠোঁট উল্টিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে করে উঠে রেডি হয়ে নেয় আমি রেডি হয়ে গুছগাছ করে নিচে ড্রয়িং রুমে আসি আমাকে আসতে দেখে ভাবি হাসি মুখে আমার দিকে এগিয়ে আসে আমার একপাশে ধরে সবার সামনে নিয়ে যায় ড্রয়িং রুমে সোফায় রুদ্রের সাথে আমার আব্বু আর ভাইয়াও বসে আছে আমাকে আসতে দেখে রুদ্র আমার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পড়ে ভাবি আমাকে রুদ্রের পাশে বসিয়ে হালকা কেশে রুদ্রকে খুঁচা মারতেই রুদ্র নড়েচড়ে ওঠে ঠিক করে বসে লাজুক হেসে আমি বসতেই রুদ্র উঠে দাঁড়িয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত কোথায় যাওয়ার জন্য তারা দিতেই আমার পরিবারের কেউ আর অমত করেনি এতে আমিও বিনা বাক বয়ে চুপচাপ রুদ্র পিছন পিছন হেঁটে গাড়িতে উঠে বসি নীরবে আমাকে বসতে দেখে রুদ্রও ড্রাইভিং সিটে বসে পড়ে রুদ্রের সাথে গাড়িতে বসে আমি চুপচাপ থাকার কারণে রুদ্র বেশ কয়েকবার আমার দিকে তাকায় রুদ্রের এমন করে তাকানোতেও আমার কোনো হেলদোল না দেখতে পেয়ে রুদ্র ভ্রু কুঁচকে বলে উঠে তোমার কি আমার সাথে কোথাও যেতে সমস্যা আছে থাকলে বলতে পারো নির্দ্বিধায় রুদ্রের কথায় আমি ঘাড় ঘুরিয়ে তাকায় রুদ্রের দিকে পড়ে স্বাভাবিক কণ্ঠে বলে উঠি না তো কোনো সমস্যা নেই আপনার এমনটা কেন মনে হচ্ছে না তুমি চুপচাপ তো থাকো না সচরাচর কখনোই কিন্তু এখন আছো তাই আক্স করলাম আর কি আর সত্যিই সমস্যা হচ্ছে না তো তোমার রুদ্রের এমন কথায় সত্যিটা লুকিয়ে হালকা হেসে ওঠে স্বাভাবিক কণ্ঠে বলে উঠি সত্যি হচ্ছে না কোনো সমস্যা আর আমি কিন্তু সবসময়ই বিন্দাস থাকি জানেন সেটা আপনি তাই না আমাকে হাসতে দেখে রুদ্র আহত সুরে বলে উঠে উফ এই তো এটাই আমার মায়ু পাখি এতক্ষণ চুপচাপ থাকার কারণে হারিয়ে গিয়েছিল কিন্তু এখন আবার ফিরে এসেছে আমার কাছে তুমি জানো তোমার এই চঞ্চলতাটা কতটা মন কাড়ে আমার তোমার এই চঞ্চলতায় আমি প্রথম দেখায় তোমার প্রেমে পড়ে যায় আর 1 বছর আগে তোমার পছন্দ করার সাথে সাথে এসে হৃদকে বলি তোমার কথা তখন আমাকে কিছুই বলেনি চুপচাপ আমার কথাগুলো শুনে গিয়েছিল আর আমি বলে গিয়েছিলাম তোমার কথা তুমি জানো সেই মুহূর্তেটা আমার কাছে কতটা শুভনীয় ছিল রুদ্রের এমন কথায় আমি চমকে উঠে সাথে সাথে প্রশ্ন করে বলি মানে মানেটাই তো বলবো আজ একটু অপেক্ষার করো তুমি আমার না বলা কথাগুলো সবটা বলতে চাই তোমাকে হুমুম আমিও বলতে চাই না বলা কথাগুলো তাই ম্যাডাম কি বলতে চাই শুনি ম্যাডাম কি আমার প্রেমে পড়া টাইপ কোনো কিছু হুমমুম দুষ্টমি করে হেসে যদি বলি তার থেকেও বেশি কিছু তাই তোমাকে পাওয়ার থেকে বেশি কিছু আমার লাইফে কোনো কিছুই নেই তুমিটা আমার কাছে বেস্ট তারপরও যদি তুমি বলো আমি শুনবো সেটা হুমমুম কথাটা বলে আমি আস্তে করে ঘাড় ঘুরিয়ে বাহিরের দিকে তাকায় অনুভূতি শূন্য চোখে কিছু ভালো লাগছে না আমার সবকিছু কেমন ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে আমার কাছে মনে হচ্ছে আমি কোথায় গোলক ধাঁধার ফেসে আছি বাজে ভাবে আর এখন যেটা হচ্ছে সেটা ঠিক না সবকিছু পিছনে বড় কিছু সত্যি লুকিয়ে সেটা যেটা আমার চোখের সামনে হচ্ছে না বাহিরের হচ্ছে চলবে গল্প টপ্ত ভালোবাসা লেখনীতে রিক্তা ইসলাম মায়া দ্বিতীয় পর্ব